সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে আপনারা যারা অনেক কষ্ট করে এসছেন এবং যারা যারা আয়োজক দুই ডাক্তার এবং মাত্র ২ দিনের নোটিশে তারা এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করেছেন এবং সবাইকে ইনভাইট করেছেন। আপনারা সবাই এসছেন কষ্ট করে। সবাইকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এবং স্পেশাল ধন্যবাদ, মোবারকবাদ আমার ২ ডাক্তার ভাইকে। কষ্ট করে অ্যারেঞ্জ করেছেন আলহামদুলিল্লাহ। তো আজকে ১ম এয়ারপোর্টে এসে আম প্ল্যান ছিল হোটেলে উঠবো ম্যানহাটনে। হোটেল সব ঠিক করা। চাবি একটা রাখা আছে। তো জাস্ট চাবি নিয়ে হোটেলে যাব। তো আমাদের এক ভাই শাকিল, তো আসাদ ভাই ১ম। আসাদ ভাই বলছে উনি জ্যাকসন থেকে এসে পিকআপ করে আমাকে নিয়ে যাবে এক জায়গায়। তারপর এখানে আসবো। তারপরে আসলো শাকিল। শাকিল আছে না? শাকিল? হ্যাঁ, শাকিল আসছে। এরপর আসলো শাকিল। তো পরে ভাবছি না শাকিলের কাছে আসবো। শাকিলই আমাকে পিকআপ করুক। তো শাকিল আগে থেকে বলছে শাকিল পিকআপ করবে আমাকে এয়ারপোর্ট থেকে। আমি নিউ ইয়র্ক এয়ারপোর্ট থেকে আসছি। এয়ারপোর্টে এসেছিলাম। তো আমি একটা কারণে বলছি ঘটনাটা। কেন আমি আজকে কার রাইড নিয়ে এখানে এসেছি। তো শাকিল ওখান থেকে নিয়ে আসছে কারণ শাকিলের বউর স্টেজ 4 ক্যান্সার। এবং এমন পর্যায়ে আছে এখন থেকে ২ সপ্তাহ আগে ডাক্তার বলেছিল যে মাত্র ২ সপ্তাহ সময় আছে তার লাইফ স্প্যান। হুম? ২ সপ্তাহ বেশি সময় পাবে না। এরপরে আমার সাথে গত ৩-৪ দিন আগে আমার সাথে তারা আমাকে খুঁজে পায় এবং হ্যাপেন টু বি আমি নিউ ইয়র্কে আসার হুট করে প্ল্যান করলাম নিউ ইয়র্কে আসার। তো আসার পরে চিন্তা করলাম যে ওদেরকে দেখি। মানে ওর ওয়াইফের নাম নাবিলা। নাবিলা এত ইমোশনালি বলছে যে আমি একটু যে স্যার আপনি যদি একটু আসেন, আমার মনে হচ্ছে আমি সুস্থ হয়ে যাব। দেখেন যে ডাক্তার কোনো ওষুধ দিচ্ছে না। কেমোথেরাপি গুলোর নেগেটিভ সাইড ইফেক্ট হয়েছে এবং সাইড ইফেক্টের কারণে থেরাপি আর কাজ করছে না। এবং সাইড ইফেক্টের কারণেই এখন থেকে কিন্তু ১ মাসেও কিন্তু সে অনেক ভালো ছিল। তাই না শাকিল? একদম স্বাভাবিক জীবন যেমন ছিল। তো যখনই কেমো শুরু করেছে তখনই শরীর এমনভাবে ড্রপ করছে সে একেবারে ডেথ বেড। তো কেমো শুরু করার ২-৩ টা শুরু করার পরেই বলছে না আমার বউ আর ২ সপ্তাহ বেশি আর বাঁচবে না। তো দেখুন এই অবস্থায় ইমোশনালি আমাকে বলছে কি আপনি আসেন, আপনি আসলে মনে হয় আমি ভালো হয়ে যাব। আপনার যে গাইডলাইন গুলো আমি শুনেছি, তো শুনলেই এগুলা আপনি আপনি একটু আমার কাছে আসলে আমি যেন ভালো হয়ে যাব। তো আমি আসলাম। আসার পরে তার ছোট ভাই, নাবিলার ছোট ভাই, ওর শালা, আমার শাকিল ভাইয়ের শালা। তো ওর নামটা কি যেন? তাহমিদ। তাহমিদ বসে আছে। তো নাবিলা বলছে, "আমার ২ ভাই। আপনি আমার এক ভাই, আর তাহমিদ আমার এক ভাই। আমার এখন ২ ভাই।" দেখেন এত ইমোশন, হ্যাঁ? আমার পক্ষ থেকে অবশ্যই আমি ইমোশনাল হয়েছি বলেই তো আমি আসাদ ভাই বা আ এখানে এই হোটেল না গিয়ে এখানে এসেছি। ওদের বাসায় গেছি। তো ব্যাপারটা এমন যে কিন্তু মানে ডাউন সাইড টা হচ্ছে আমার এখানে কিছুই করার নাই। হয়তোবা। আল্লাহ জানে মানুষের মৃত্যু তো আল্লাহর হাতে, রিজিক তো আল্লাহর হাতেই আছে না? তবে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে আমরা জানি না এটা পরিস্থিতি কোন দিকে যাবে। সে এখন হসপিস সেন্টারে আছে। হসপিস সেন্টার বুঝেন তো যেখানে কোনো আর কিছু করার নাই সেখানে তারা ওখানে টেক কেয়ার করবে। তো তবুও আমি আমার যে থেরাপি গুলো আছে, আমি আমার মেডিসিন গুলো আমি নিজে হাতে করে নিয়ে আসছি। হ্যাঁ? তো এটা করতে পারি না। আমি পেশেন্টের সাথে কথা বলা ছাড়া বাড়তি আমার কোনো সময় থাকে না। তবুও আমি এটা করেছি। কিন্তু ডাউন সাইড হচ্ছে এখানে কিছু আমি জানি না কি হবে আউটকাম। উই জাস্ট ক্যান ট্রাই আওয়ার বেস্ট। তো মোদ্দা কথা হচ্ছে আমরা কেন আজকে নাবিলা এই জায়গায় আসলো? সেটা আমাদের দেখা দরকার। যাতে আমাদের মধ্যে আর কারো যাতে নাবিলার মতো পরিস্থিতি পড়তে না হয়। আমরা সবাই সুস্থ জীবন চাই এবং স্বাভাবিক মৃত্যু চাই। তাহলে আমরা স্বাভাবিক মৃত্যুর কেন আজকে সুযোগ আমাদের সামনে নাই? কেন আজকে হসপিস সেন্টারে গিয়ে মৃত্যু হতে হলো আমাদেরকে? মৃত্যু হতে হবে। তাই না? এবং এটা অনেকেরই হচ্ছে। দ্যাটস দ্য কোয়েশ্চেন। এবং সেই কোয়েশ্চেন এর আনসার যদি আমরা আনসার পাই তাহলে তাহলে আমরা সাকসেস। আমাদের আজকে এত বিশাল হসপিটাল সেন্টার, মেডিকেল সেন্টার করতে হবে না। অবশ্যই মেডিকেল সেন্টার, মেডিসিন ইজ রিওয়ার্ডিং, ইউ নিড দ্যাট। বাট যেভাবে আমরা কথায় মেডিসিন, আমার রোগ হবে মেডিসিন নিবে, মেডিসিন নেওয়ার পরেই শরীর ড্রপ করবে, আমরা এটা কখনো চাই না। আমার সামনে মেডিকেল ডাক্তাররা বসে আছেন। মেডিকেল সিস্টেম আমাদের কি শিখিয়েছে? শিখিয়েছে রোগের ট্রিটমেন্ট, নট দ্য কিউর। ট্রিটমেন্ট করে দেখা যাক কি হয়। কিন্তু কিউরের কোনো গ্যারান্টি দেওয়া হয় না। কিন্তু আমরা যদি দেখি আম আগেকার যুগে আমরা ফিরে যাই। হুম? মানুষের জ্বর হতো, ওই যে রসুন আর তেল দাগ করে দিলেই চলে যেত।
মানুষের কাশি হবে, আমার মনে আছে অশ্বগন্ধা, আই থিঙ্ক অশ্বগন্ধার পাতা না নাকি একটা বাসক পাতা, আমি বাসক পাতাই মিন করছিলাম, বাসক সরি বাসকে মিন করছিলাম, বাসক খাবে চলে যেত, আসলে চলে যেত কিন্তু। আর এখন যদি কারো একটু কাশে, ডেকুইলে তো শুরু করেই এরপর আরো কিছু মেডিসিন খাবে, একে একে তার নার্ভাস সিস্টেম, ইমিউন সিস্টেম, তার সার্কুলেশন, তার মানে কফ প্রোডাকশন আর কি, ইমিউন রেসপন্স যেটা, মানে একে একে তার পুরো বডিকে শাটডাউন করে দিচ্ছে। এরপর কি হবে, কদিন পরে যাওয়ার পরেই বলবে কি আপনার তো এখন স্টেরয়েড নিতে হবে, কারণ আপনার লাংয়ের মধ্যে অনেক ফ্লুইড জমে আছে, আপনার লাং কনজেশন, আপনাকে ইনফেকশন হচ্ছে, আপনাকে স্টেরয়েড না নিলে আপনাকে চলবে না। এবং এখন ডাক্তারের কিছু করার থাকে না। আমি বলছি আমরা এটা আমাদের দোষ, আমরা আমাকে টেক কেয়ার করছি না। আমাকে কেন সাধারণ কাশি হওয়ার পরে আমি ডেকুলে সব ধরনের ওষুধ নেওয়া শুরু করছি, আমি একটু ন্যাচারালি হোমমেড কিছু চেষ্টা করি, তাহলে ডাক্তারদের উপরে আমাদের দোষ দিতে হবে না যে ডাক্তাররা আমাকে এত ওষুধ দিল কেন। তো যখনই ইনফেকশন হয়েছে ডাক্তার তো অ্যান্টিবায়োটিক দিতেই হবে, তখন তো অ্যান্টিবায়োটিক লাগবেই, ডাক্তার দিতেই হবে। আমরা সেই পর্যন্ত চাই না। কেন আজকে আমার কেমোথেরাপি নেওয়ার মতো অবস্থা হবে? আমরা কেমোটাকে যাওয়ার আগে আমরা আমাকে প্রিভেনশন করি, কারণ আমার মেডিকেল সিস্টেম বারবারই বলা হচ্ছে যে আমাদের মেডিকেল গুলো থেকে যে প্রিভেনশন ইজ দ্য বেস্ট মেডিসিন, এটা আমরা সবাই জানি। তাহলে আমার প্রিভেনশন নেই, তাহলে তো হয়ে যায়। তো এরপরে এটা হচ্ছে একটা দিক প্রিভেনশন করা। আরেকটা দিক হচ্ছে যে আমাদের আজকে আমরা যদি এখন থেকে 50 বছর আগে ফিরে যাই, আমরা যে ক্যান্সার ডায়াবেটিস দেখি, আমাদের হার্ট ডিজিজ এগুলো কিন্তু ছিল না। ক্যান্সারের মৃত্যুর হার ছিল 3%, এখন থেকে 50 বছর আগেও। এখন থেকে 1945 সালের আগে হার্ট ডিজিজ মানুষ শুনে নাই। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন আমেরিকাতে ইকোনমি খুব গ্রো হয়, তখন মানুষের ইকোনমি ভালো হয়, তখন বেশি করে প্রসেস করা এই রেফ্রিজারেটর সিস্টেম, যখনই খাবারটা ফ্রিজ করে তখন নিউট্রিয়েন্ট শূন্য হলো। নিউট্রিয়েন্ট শূন্য হওয়ার পরে আমাদের শরীরে আসলো, এটা শরীর আর প্রসেস করতে পারে না, কারণ প্রতিটা খাবার আসে উইথ এনজাইম এবং নিউট্রিয়েন্ট এবং ডাইজেস্টিভ সিস্টেম লোড হয়ে আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে। যখন আমরা এটাকে এভাবে না খাই, ফ্রিজে রেখে খাই, এটা নিউট্রিয়েন্টটা চলে যায় আর খাবার হজম হবে না। ঠিক যেটা বলছিলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যখন আমেরিকা ইকোনমি ভালো হয়, তখন কি হলো, তখন আমরা শুরু করেছি খাবার প্রসেস করা, শুরু করেছি বেশি করে ফ্যাট জাতীয় খাবার খাওয়া। আর ফ্যাট খেতে কোনো সমস্যা নাই, কিন্তু ফ্যাটটাকে প্রসেস করে ফেলছি। ফ্যাটটার মধ্যে আবার ফ্যাটটা যেমন আমরা যে ফ্যাটটাকে ডিপেন্ড করি যে এটা হবে খুবই প্রোটিন, হাই নিউট্রিশাস, সেই প্রোটিন এবং ফ্যাটটা হয়ে গেছে আজকে স্টেরয়েড এবং অ্যান্টিবায়োটিক বেসড। তো আমরা সেই অ্যান্টিবায়োটিক স্টেরয়েড দিনের পর দিন, বছরের পর বছর টাকা দিয়ে কিনে, এবং রোগীদেরকে আজকে আমি যখন পেশেন্টের সাথে কথা বলি, তো আপনি কি খাচ্ছেন, আমি চিকেন স্যুপ খাচ্ছি। তো চিকেন, আচ্ছা চিকেন স্যুপে কি আছে বলেন তো? চিকেনটা আসছে হলো একটা ফার্মে রেইজড, একটা চিকেন, ছোট চিকেনকে যখন আপনার স্টেরয়েড দিয়ে ফুলিয়ে এটা 5 পাউন্ড করে ফেললো 20 দিনের মধ্যে, এটা আপনি চিকেন ফেলেন কোথায়? এটা চিকেনের কিছু নেই তো এখানে, তাই না? এটা জাস্ট স্টেরয়েড এবং হরমোনাল হরমোন দিয়ে এটা বড় করা হয়েছে, সেলগুলো গ্রো করা হয়েছে, নিউট্রিয়েন্ট শূন্য এখানে, মানে জিরো নিউট্রিয়েন্ট। হ্যাঁ বলে প্রোটিন আছে, ওকে, এই প্রোটিনটা টুইস্টেড প্রোটিন, এই প্রোটিনটা কামস উইথ স্টেরয়েড এন্ড অ্যান্টিবায়োটিক উইথ লট অফ টক্সিন লোডেড। তাহলে এগুলো এসে আমাদের শুধু রোগ তৈরি করছে তা না, আমাদের জেনেটিক্যালি মিউটেশন করছে। আমার জন্য মানে একটা রিসার্চে দেখা যায় যে একজন মানুষ যদি অসুস্থ হয়, তার 3 জেনারেশনকে এটা ভোগ করতে হবে এই ফলটা। শুধু আমাকে না, আমার সন্তানকে। এই যে আজকে অটিস্টিক স্কুলে অটিস্টিক বেবি আমাদের সময় কখনো ছিল না, আমাদের আমি কখনো দেখিনি, আমরা স্কুলে পড়তাম বাংলাদেশে অটিস্টিক বেবি এটা কখনো নামও শুনতে না। হ্যাঁ, আর এখন অটিস্টিক নাকি, এখন দেখা যাচ্ছে নাকি 1/3 কাইন্ড অফ অটিস্টিক, মানে অটিস্টিক যদি ক্লাসিফাই করা হয়, মানে ওভারঅল অটিস্টিক দেখা হয়, আজকে স্কুলগুলোর, আমেরিকার স্কুলগুলোর 1/3 বাচ্চারা অটিস্টিক। এটা কিভাবে সম্ভব এটা? তাহলে আমরা কোথায় যাবো? এই দেশটা কে পৃথিবীটাকে গড়বে? আমাদের বাচ্চারা যদি এই স্বাস্থ্য নিয়ে বড় হয়, এই অটিস্টিক বেবি কি ওদের দোষ? বলবে জেনেটিক্যাল। আচ্ছা জেনেটিক্যাল তো জিন তো আগে তো ছিল না, তো জিন কি চেঞ্জ হয়? আমরা জিনটাকে চেঞ্জ করেছি, জেনেটিক্যাল থেকে আসে না। আমরা যখন জিনটাকে মিউটেট করেছি, জিনটার মধ্যে আমরা মিউটেশন বা টক্সিকেট করেছি, জিনটাকে চেঞ্জ করেছি, আমাদের জেনারেশনগুলো অসুস্থ হচ্ছে। সেই আমরা যদি দেখি এখন থেকে 50 বছর আগে ডায়াবেটিস বলতে ছিল না, হার্ট ডিজিজ ছিল না। হার্ট ডিজিজ 1945 সালের দিকে প্রথম হার্ট ডিজিজটা গ্রো হয়। এরপরে ক্যান্সারটা 3% ছিল বললাম। এরপর অটোইমিউন ডিজিজ, আচ্ছা কে ছিল? আমার মায়ের অটোইমিউন ছিল, আমরা জানতাম না অটোইমিউন ছিল, আমরা খুব বুঝিয়ে নাই অটোইমিউন ডিজিজ ছিল, এক্সিস্ট করতো। আজকে অটোইমিউন কেমন? আজকে বলা হচ্ছে যে আমেরিকার 20% মানুষ মোর দেন ওয়ান অটোইমিউন ডিজিজে ভুগছে, মোর দেন ওয়ান। এই যে আমরা আজকে একটু কটা পেশেন্টকে দেখলাম ভিটিলিগো, আপনারা জানেন আমার বেশ কটা ভিটিলিগো সাকসেস হওয়ার, হ্যাঁ ম্যাডাম বলছিলেন ভিটিলিগো কয়টা সাকসেস হওয়ার কারণে এখন অনেক ভিটিলিগো আমার কাছে আসছে। এখন সবাই বলছে ভিটিলিগো জুসটা বলেন, জুসটা খেলে ভালো হয়ে যাবে।
এখানে জুসটা খেলে ভালো হবে না। ভিটিলিগো হচ্ছে যে একটা, এটা একটা ডিসপ্লে, এটা একটা সাইন, এটা ওয়েক আপ কল যে আপনার সামথিং রং গোইং অন। সামথিং রং গোইং অন এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। সেই রকমগুলোকে, সেই টাইপগুলোকে, সেই প্রবগুলোকে যদি ধরে ধরে ফিক্স করা না যায়, ভিটিলিগো তো এখানে কোনো রোগ না, ভিটিলিগো হচ্ছে একটা সাইন, একটা একটা ওয়ার্নিং সাইন যে আপনার এখানে লুক ব্যাক ইউর ইঞ্জিন। হ্যাঁ, ইঞ্জিন সাইন দেখে কি আপনার ইঞ্জিন সাইন কি বন্ধ করে দেন? না, এখন বলে দেবেন আচ্ছা ইঞ্জিন সাইন বন্ধ করার কৌশলটা কি দেখি। ওকে, ইঞ্জিন সাইন বন্ধ করলাম, ওদের একটা টেপ লাগাই দিলাম, ইঞ্জিন সাইন চলে গেছে। তাহলে কি আপনার ইঞ্জিন কি ভালো হয়েছে? ব্রাস্ট হবে ইঞ্জিনটা। ঠিক তাই আজকে আমাদের রোগগুলোকে দেখতেছি আমরা রোগের লক্ষণ বেস, যে রোগের এটা ব্যথা হচ্ছে, ফুড পেন কিলার। এই ইমিউন সিস্টেম বেড়ে যাচ্ছে, ইমিউন সিস্টেম অ্যাটাক করছে, আপনার থাইরয়েড হচ্ছে, ইমিউন সিস্টেম অ্যাটাক করে আপনার টাইপ 1 ডায়াবেটিস হচ্ছে, যেমন আপনার ফাইব্রোমাইলজিয়া হচ্ছে। হ্যাঁ, আজকে লুপাস হচ্ছে, লুপাস মানে অনেকগুলা অর্গানকে একজন অ্যাটাক করছে। এরপর আবার কিছু হচ্ছে যে আপনার এমএস মাল্টিপল ক্লোরোসিস হচ্ছে, যেমন হার্টে অ্যাটাক, লাং অ্যাটাক করছে। এরপর যদি ইন্টেস্টাইনে অ্যাটাক করলে তো আরো কতগুলা হয়, আইবিডি, এমএস, তারপরে এই যে ক্রোন ডিজিজ, এই তিনটা মেজর অটোমিন হয় আপনার, তখন আমাদের ইমিউন সিস্টেম আমাদের নিজস্ব কোলনকে অ্যাটাক করে। এবং যদি এটা হয়, তখন আমরা মেডিকেল সিস্টেম কি বলছে, বলছে কি আমাদের তো কিছু করার নেই। আসলে ঠিক কিছু করার নাই, কারণ ইমিউন সিস্টেমই আপনার নিজের অর্গানকে অ্যাটাক করছে। তাহলে আপনি এখানে কি করবেন? ওই যে প্রিভেনশন। এখন ইমিউন সিস্টেম যখন অ্যাটাক করে, তখন মেডিকেল সিস্টেমে কি করবে? যেটা করবে সেটা হচ্ছে যে ওকে ইমিউনকে সাপ্রেস করো, কারণ ইমিউন সিস্টেম তো অ্যাগ্রেসিভলি পাগলের মতো আপনার এই অর্গান সেই অর্গান এই সেল ওটাকে অ্যাটাক করে, টিস্যুকে অ্যাটাক করছে, ইমিউনকে সাপ্রেস করো। আচ্ছা, আপনার বড় ঘরের সামনে আগুন লাগলো, হ্যাঁ, আপনি চোখগুলোকে বন্ধ করে দিলেন, আগুন দেখলেন না, হ্যাঁ, বা আপনাকে কেউ বেঁধে রাখলো, তুমি আগুন নিভাতে যাবা না, তাহলে কি আপনার এটাকে বন্ধ করে দিলেন? বন্ধ করে দেন। তাহলে কি আপনারা কি মানে আপনার যে ইমিউনকে সাপ্রেস করেন, আপনি যে নিজের চোখটাকে বন্ধ করে নিজেকে যদি বেঁধে রাখেন যে আমি এই সমস্যার দিকে যাবো না, আগুন ধরতেছে, তাহলে কি আগুন কমে যাবে? তাহলে আমরা আমাদের নিজস্ব ইমিউন সিস্টেমকে ব্লাইন্ড ফোল্ড করার মাধ্যমে আমাদের ইমিউন সমস্যার সমাধান করতে পারবো না। আনলেস কেন ইমিউন সিস্টেম এই ট্রিগার হলো, কেন ইমিউন সিস্টেম এতগুলা অর্গানকে একে একে অ্যাটাক করছে, তাহলে আমরা ওই আস্তে আস্তে ইমিউনকে রেগুলেট করতে পারবো। আর এই অর্গান সেই অর্গান, ওই যে আমার কতগুলো পেশেন্ট দেখলাম, ওই যে ব্যাটেলিগো সেতি রোগ, হ্যাঁ, আমরা নিজে ডার্মাটোসাইট সেলকে অ্যাটাক করছে। হ্যাঁ, তাহলে আমাদের সমাধান কোথায়? সমাধান হচ্ছে আমরা দেখব যে আমাদের শরীর যেভাবে তৈরি, যেভাবে যা নিউট্রিয়েন্ট দরকার, যে এনভায়রনমেন্ট দরকার, আমরা সেই এনভায়রনমেন্ট আমরা দিব। তাহলে ইমিউন সিস্টেম আমাদেরকে নিজস্ব অর্গানকে অ্যাটাক করতে হবে না, ইমিউন সিস্টেম সবাইকে শত্রু ভাববে না। কারণ ইমিউন সিস্টেম কাজ হচ্ছে যে কোনো প্যাথোজেন, যে কোনো ফরেন সাবস্টেন্সকে আমাদের শরীর থেকে বের করে দেওয়া, কোনো কিছু আনওয়ান্টেড হলেই এটাকে আমাদের ক্লিন আপ করা, এটাকে অ্যাটাক করা। যেমন একটা ইমিউন রেসপন্স, রিউমেটয়েড আর্থ্রাইটিস ধরেন, কি হয়, জয়েন্টকে অ্যাটাক করে, সে নিজের জয়েন্ট টিস্যুকে অ্যাটাক করে, চিন্তা করেছেন? এখন ডাক্তার মেডিকেল সিস্টেম কি করবে? এখন তো মেডিকেল তো কোনো কাজ নাই, কারণ আপনার ইমিউন রেসপন্স সাপ্রেস না করলে আপনার এটাকে বন্ধ হবে না। ডাক্তার তাই করবে, ইমিউনকে সাপ্রেস করবে, পেনকিলার দিবে। কিন্তু আপনাকে আরো ডিক ডাউন করতে হবে, কেন ইমিউন এই জয়েন্টকে অ্যাটাক করছে। রিসার্চে দেখা যায় যে আমরা যখন রং খাবার খাই, অথবা ডাইজেস্ট করতে পারি না, অথবা প্যাথোজেন গ্রো করে, তখন আমাদের পেটের যে লেয়ার থাকে, তিনটা লেয়ার, আমাদের পেট লেয়ারটা এটা ফুটা হয়ে যায়, এটা মাইক্রোস্কোপিক লেভেলের, এটা কিছু হোল তৈরি হয়, গাট পারমিয়েবল বলে সায়েন্সের ভাষায়। তো গাট পারমিয়েবল হয়ে এটার পেট থেকে আনডাইজেস্টেড ফুড, পেট থেকে অ্যাসিড গুলো, পেট থেকে এক্সেসিভ গ্রোথ মাইক্রোবায়োম মানে গাট ফ্লোরা গুলো বা ফাঙ্গাস গুলো, হ্যাঁ, এগুলা বেরিয়ে সমস্ত শরীরে চলে যায়। দেখেন একটা টক্সিন পেট থেকে বেরিয়ে, পেটে ফুটা করে বেরিয়ে আপনার আঙ্গুলে এসে জমা হলো, মেইনলি পেটের টক্সিন গুলা মোস্টলি জয়েন্টে এসে জমা হয়। তখন কি হয়, ইমিউন সিস্টেম বলছে এই তো পাইছি, এই জয়েন্টে আমার সমস্যা, এখানে আমার সামথিং ফরেন, সামথিং এনিমি আছে। এখন ইমিউন সিস্টেম কাজ হচ্ছে, যেটা আল্লাহ তাআলা যে ভ্যাকসিন বা ইমিউন দিয়ে রাখছে, হ্যাঁ, সেই ইমিউন সিস্টেম কাজ হচ্ছে এইখানে যদি টক্সিন আছে এখানে অ্যাটাক করবে। এখন জয়েন্ট তো এরপর অ্যাটাক করলে কি, তখন সে শুধু টক্সিনকে পারে না, সে পুরো সেলটাকে অ্যাটাক করে, কারণ সেলের মধ্যে টক্সিন জমা হয়েছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি আর কি, সব ইমিউন সিস্টেমের মেকানিজমটা কাছাকাছি। যে অর্গানের মধ্যে টক্সিন জমা আছে, যে অর্গানের মধ্যে ইনফ্লামেশন আছে, যে অর্গানের মধ্যে কোনো প্রবলেম আছে, ইমিউন সিস্টেম সেই অর্গানকে এফেক্ট করে। এন্ড ব্রেনে বলবে কি আমার মাল্টিপল ক্লোরোসিস, লাংকে বলবে ফাইব্রোমাইলজিয়া, লাংকে যেটা বলে ফাইব্রোমাইলজিয়া। এখন জয়েন্টকে রিউমেটয়েড আর্থ্রাইটিস, কোলনকে বলবে কি ক্রোন ডিজিজ, অথবা আইবিডি, অথবা ইউসি আলসারেটিভ কোলাইটিস, এক একটা ডিজিজ হতে পারে। এখন আপনি দেখেন
একটা মানুষের এমনও আছে, শুধু এমন আছে আমেরিকার 20% মানুষ মোর দেন ওয়ান অটোইমিউন ডিজিজে ভুগতেছে, যেটা কোনো কিউ নাই। কারণ ইমিউনকে আপনি কিভাবে কন্ট্রোল করবেন সাপ্রেস না করে? এখন ইমিউন সাপ্রেস করলে কি হবে? ইমিউন সাপ্রেস করা মানে হচ্ছে আপনার শরীর আর কোনো সমস্যার বিরুদ্ধে ফাইট করতে পারবে না। আপনি আপনার ইমিউনকে সাপ্রেস করে দিচ্ছেন, এতে কি হবে? আস্তে আস্তে ক্যান্সার গ্রো হবে, আস্তে আস্তে আপনার শরীরে প্যাথোজেন গ্রো হবে, আস্তে আস্তে আপনি টেলিমিয়ার লেংথ বলে আপনি বুড়িয়ে যাবেন, ক্রোমোজোমের যে সাইজটা কমে যাবে, আপনি বুড়িয়ে যাবেন। মানে এক একের শরীরটা আপনি দিনে দিনে শেষ করে দিচ্ছেন। এখন আমাদের ফিরে যেতে হবে, কেন আজকে এই রোগগুলো আসছে, কেন শুধু মেডিকেল দিয়ে আমাদের সুস্থ হচ্ছে না? মেডিকেল সুস্থ হবে না, কারণ মেডিকেল ট্রিটমেন্ট। আমরা আমাদের শরীরকে টেক কেয়ার করতে হবে, যেটা আমি চেষ্টা করছি আমার ভিডিওর মাধ্যমে বোঝানোর জন্য আপনাদেরকে, যে আমার পেশেন্টরা যখন আমার কাছে আসে, অনেকে বলে যে ঠিক আমাকে মেডিসিনটা লিখে দেন আমি সুস্থ যাব। এখানে মেডিসিন লিখে দেওয়ার কাজ নাই, এখানে দেখতে হবে আপনার পুরো শরীরকে রিগ্রো করতে হবে। কিভাবে? আমি একটা এক্সাম্পল দিই। ধরুন আমি নিউ ইয়র্কে আসছি, হ্যাঁ, 5 দিনের জন্য। যদি আল্লাহ আমাকে হায়াত দেয় আগামী বছর আবার নিউ ইয়র্কে আসি, আমি একদম ব্র্যান্ড নিউ ডক্টর হয়ে আসবো। আমার শরীরের প্রত্যেকটা সেল চেঞ্জ হয়ে যাবে। তার মানে কি? আমাদের শরীর কনস্ট্যান্টলি চেঞ্জ হয়। যেমন আমাদের স্কিনগুলো এখানে আছে কাটে, আপনি 1 মাস পরে যদি এই কাটাটা না চলে যায়, ফুললি প্লেন ফিক্স না হয়, বুঝতে হবে আপনার মেজর কোনো সমস্যা আছে শরীর, যে তার হিলিংটা এই সেল রিজেনারেশন করতে পারছে না। আমাদের শরীরে অ্যাবাউট 10 থেকে 50 ট্রিলিয়ন সেল দিয়ে আমাদের শরীরটা তৈরি, এবং সেল থেকে তৈরি হয় অর্গান, অর্গান থেকে অর্গান সিস্টেম, তারপর হচ্ছে যে পুরো বডি তৈরি হয়। প্রতিদিন প্রতিদিন আমাদের শরীর থেকে এই মানে 20 বিলিয়ন, 10 to 20 ডিপেন্ড করে, 10 to 20 বিলিয়ন সেল শরীর থেকে মরে যায়, আমাদের চলে যায়। এটা অ্যাপোস্টোসিসের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়, শেষ হয়ে যায়, এবার হায়াত জীবন শেষ হয়ে যায়। আবার সেই একই অ্যামাউন্ট অফ সেল তৈরি হয়, এবং সেল যে তৈরি হয় এটা কিসে থেকে তৈরি হয়? আমরা মনে করি ক্যালোরি থেকে তৈরি হয়। আমরা মনে করি শরীরে একটা গাড়ির মতো মনে করি, ও গাড়ি একটা কিনছি, এই অর্গান সমস্যা, এটা ফিক্স করবো, এটার মধ্যে ফিক্স করবো, ক্যালোরি দিব, তেল দেবো, গাড়ি চলবে, ক্যালোরি খাবো, গাড়ি শরীর চলবে। ব্যাপারটা এরকম না। আমাদের শরীরে কনস্ট্যান্টলি পুষ্টির প্রয়োজন হয়। এই যে বলেছি 10 থেকে 20 বিলিয়ন সেল তৈরি হয় প্রতিদিন, এই সেলগুলা তৈরি হয় হচ্ছে আমাদের পুষ্টি থেকে। সেই পুষ্টিটা কি? পুষ্টিটা হলো মাইক্রোনিউট্রিয়েন্ট, ছোট ছোট খাবার, ওই প্ল্যান্ট বেস খাবার থেকে আসা বিভিন্ন মাইক্রোকণা, যেটা আপনারা বলি প্রোটিন। সবাই প্রোটিন নিয়ে ক্রেজি যে প্রোটিন খেতে হবে আমাকে। ইয়েস, প্রোটিন। প্রোটিনই প্রথম সেল তৈরি করা শুরু করে। এরপরে কি? ফ্যাট। ফ্যাট দিয়ে সেলের চামড়া আবরণ তৈরি হয়। ফ্যাট দিয়ে অনেক কিছু তৈরি হয়, ফ্যাট দিয়ে হরমোন, ফ্যাট দিয়ে আমাদের ব্রেন সেলগুলো মোস্টলি 80% ফ্যাট দিয়ে তৈরি। আমাদের যে কানেক্টিভ টিস্যুগুলো, আমাদের আমাদের যে নার্ভাস সিস্টেম, আমাদের ভিটামিন ডি, এটা একটা হরমোন। সবগুলা জিনিস তৈরি হলে ফ্যাট থেকে আসে, এগুলো বেশিরভাগ জিনিসই। কিন্তু শুধু সেলটা তৈরি হয় মোস্টলি ম্যাক্রোনিউট্রিয়েন্ট, প্রোটিন এবং ফ্যাট দিয়ে। তাহলে দেখুন, আমরা দিনের পর দিন আমরা যদি এমন হয় যে আমরা খাবার খাচ্ছি শুধু ক্যালোরি, ভাত, চিন্তা করুন আমরা তো আমি কোন একটা জায়গায় টক দিচ্ছিলাম, তো বলছি যে দেখেন আমাদের আমি যখন ইউনিভার্সিটি পড়তাম, আমি ইউনিভার্সিটি উইসকনসিনে আমি পিএইচডি করেছি, ইউনিভার্সিটি উইসকনসিনে ছিলাম। আমি আমি বললাম যে আমি সকালে সিরিয়াল খেতাম, দুপুরে পিৎজা খেতাম, রাতে নুডলস বা স্যান্ডউইচ খেতাম। আই কিল মাই আমার শরীরে আমি শেষ করে ফেলছি বছরের বছর এটা করে। এখন আমি তো এখনো তাই করি। হ্যাঁ, শুধু এখন আমি আপনি না, আমরা সবাই এটা, অনেকেই এটা করি। অনেকে এখনো আমরা সকালের সিরিয়াল বা ব্রেড বা পরোটা, দুপুরে এখনো চিকেন এমন রাইস, একটু সবজি বা একটু সালাদ, রাতে এখন আমরা একটু ভাত বা রুটি বা একটু স্যান্ডউইচ, পাস্তা, ডিপেন্ড করছে কোন এজ এবং কোন অ্যাথনিসিটি। তাহলে আমরা সারাদিন ধরে কার্বোহাইড্রেট খেলাম। কার্বোহাইড্রেট হচ্ছে ক্যালোরি। ক্যালোরি থেকে আমরা প্রতি গ্রাম থেকে আমরা 4.5 কিলো ক্যালোরি এনার্জি পাই, এবং ফ্যাট থেকে ঠিক 9 ক্যালোরি পাই, ডাবল পাই। আমি ফ্যাট থেকে ফ্যাট খেতাম বেশি করে একটু, তাহলে আমরা আরো বেশি ডাবল ক্যালোরি পেতাম। আর এট দ্য সেম টাইম আমরা কার্ব খেতে কোনো নিউট্রিয়েন্ট পাচ্ছি না ক্যালোরি ছাড়া। যদি তাহলে এই যে বলছি প্রোটিন কোত্থেকে আসে? হ্যাঁ, চিকেন থেকে, চিকেন খেতে হবে প্রোটিনের জন্য, ডিম খেতে হবে প্রোটিনের জন্য, দ্যাটস ট্রু। কিন্তু পার্সেন্টেজ ওয়াইজ প্ল্যান্ট বেস খাবারে যে কোনো কিছু থেকে বেশি প্রোটিন আছে। তাহলে প্রোটিন যদি শরীর তৈরি হয় প্রতিদিন, প্রোটিন আসে কোত্থেকে? প্ল্যান্ট থেকে বেশি প্রোটিন আছে। যেমন ব্রকলির মধ্যে প্রোটিন আছে 47%, কলিফ্লাওয়ারে 40%, ডিমে কত পার্সেন্ট প্রোটিন আছে? যেটা ডিম দেওয়া আমরা খুব ক্রেজি, ডিম খেতে হবে, অবশ্যই ডিম খেতে, ডিমে হেলদি ফ্যাট, কোলেস্টেরল, ভেরি গুড ফুড। ডিমে মাত্র 12% প্রোটিন আছে, চিকেনে কত? 24% প্রোটিন। তাহলে আমরা প্রোটিন দরকার, ভেরি গুড। তাহলে দেখতে হবে সঠিক সোর্সটা কোথায়। এরপরে আসলে দেখি আমাদের দরকার ফ্যাট।
এখন ফ্যাট, আমরা যে চিকেন ফ্যাট খাই, যে ডিম ফ্যাট খাই, বা আমরা যে আসল ফ্যাটকে তেল তেলে খাওয়া যায়, ওইটা বাদ দিয়ে আমার কোলেস্ট্রল, এটা 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 রাখি। এটা তো আমার তো এখন হার্টের সমস্যা। হ্যাঁ, আমি আই ডোন্ট ওয়ান্ট বি ফ্যাট, আমি একটু মোটা হয়ে যাচ্ছি। ওই ফ্যাটটা হচ্ছে আমার জন্য আসল মেডিসিন। কারণ ফ্যাট দিয়ে সমস্ত আমাদের শরীরের মেজর ফাংশন গুলো, আমাদের যে হরমোন গুলো, আমাদের যে কাজগুলো সব ফ্যাট থেকে তৈরি হয়। তাহলে এবার দেখেন আমরা কি করছি, আমরা ডিফেক্টিভ প্রোটিন, ডিফেক্টিভ ফ্যাট খাচ্ছি। কি, আমরা কনভেনশনালি তৈরি করা চিকেন, কনভেনশনালি তৈরি করা ডিম, কনভেনশনালি তৈরি করা আমরা বাজারে মাছ, যেগুলো ফার্মে তৈরি করা, দ্রুত বড় করে ফেলতেছে এগুলা। তো এগুলো তো খাবার না, এগুলো 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 তো আসলে ফ্যাট না, হেলদি ফ্যাট না। তাহলে হেলদি ফ্যাট থেকে আমাদের শরীরের একে একে এতগুলো মেজর ফাংশন তৈরি হয়। হ্যাঁ, আর সেই ফ্যাটটা যদি ডিফেক্টিভ হয়, যদি আমরা যদি ফার্মে তৈরি করা মাছ হয়, বা বাজারে যে ফার্মে তৈরি করা ডিম হয়, বা মাংস, তো কোনো কথাই নেই, দ্রুত বড় করে, তো ভয়ঙ্কর লাগে আমার কাছে দেখতে। হ্যাঁ, তো এই যে খাবারগুলো দিয়ে আমাদের মেজর ফাংশন গুলো চলছে, ডিফেক্টিভ সেল তৈরি হচ্ছে। কারণ প্রতিদিন 20 বিলিয়ন সেল তৈরি হতে হয়। ইমাজিন আমি আগামী 1 বছর পর যদি এখানে এসে বসি, আমি যদি চিকেন ডিম, যে কনভেনশনাল খাবার, রাইস এবং চিকেন ডিম এবং একটু সবজি খাই, তাহলে আমাদের কি হবে? আমি নিশ্চয়ই অসুস্থ হব। এবং অসুস্থ হব কেন, সবাই হচ্ছেও তো, তাই না? আমেরিকার যে 70% মানুষ কোনো না কোনো ক্রনিক রোগে ভুগছে, এবং 50% মানুষ ডেইলি মেডিসিন নেয়, একটা রিসার্চে দেখা গেছে। এবং সে অবস্থায়, এবং আজকে যদি ডিজিজ দিকে তাকায় দেখি, যে আমেরিকান 50% অ্যাডাল্ট আর ডায়াবেটিক। আজকে ক্যান্সার রেট হচ্ছে 25 to 30%, যেটা বলছে যে 20 ইয়ার্স এর মধ্যে এটা 47% চলে যেতে পারে। কারণ আমরা আজকে খাবারগুলো খাচ্ছি, সেল তৈরি করতেছে। এখন বলবে ক্যান্সার তো হচ্ছে জেনেটিক, আমার কিছু করার নাই, আপনার কি করার আছে, জেনেটিক। আচ্ছা, তো ক্যান্সার 3% থেকে এত এত বড় পার্সেন্টেজ কোথেকে আসলো? জেনেটিক্স কি চেঞ্জ হচ্ছে? জাপানিজ যখন আমেরিকাতে আসে, জাপানিজরাও ক্যান্সার আক্রান্ত হয়। হ্যাঁ, সে একই পার্সেন্ট আমেরিকাতে, কারণ তারা এই আমেরিকান ডায়েটটা তারা অ্যাডপ্ট করে। জাপানে এখন থেকে, যখন যখন ম্যাকডোনাল্ড এবং কেএফসি জাপানে যায় নাই, তার আগ পর্যন্ত জাপানের হার্ট ডিজিজ ছিল 1 থেকে 2%। 1 থেকে 2% ভেরি করতো। এখন জাপানে 10 থেকে 12% হচ্ছে আপনার হার্ট ডিজিজের রেট। কারণ ওই যে আজকে গ্লোবালাইজেশন হচ্ছে, খাবারগুলো চেঞ্জ হয়, এক একজনকে ফলো করে। যা আমেরিকানরা জাপানে যাচ্ছে, জাপানরা আমেরিকা যাচ্ছে, ফাস্ট ফুড গুলা আমেরিকা, জাপানের বড় সিটি, জাপানের বড় সিটিগুলোতে আজকে সেই ফাস্ট ফুড গুলো তৈরি হয়েছে। তাহলে আমরা যখনই খাবারটাকে মডিফাই করেছি, আমরা যখনই আমাদের আসল খাবারকে ভুলে গিয়েছি, আমার একজন খাবারকে দেখে দেখে আমি ফলো করছি। হ্যাঁ, আমার স্কুলে, আমার বাচ্চাদের স্কুলে আমার বাচ্চারা খাবার নিয়ে যায়। তো আমার মেয়েটা সবসময় প্রশ্ন করবো, হোয়াই আই হ্যাভ টু টেক দ্য ফুড বাবা? বলে, বাবা আই লাভ ইউ, দ্যাটস ওয়াই। তো আমার মেয়ে বলে, বাবা ডোন্ট ইউ থিঙ্ক দেয়ার প্যারেন্টস লাভ দেয়ার চিলড্রেন? Yeah, they do of course, and they because they follow other people. I don't follow other people, I follow evidence based science, what the food you need. And they go to hospital. You never need to go to hospital, you never go to clinic, we don't have a doctor, I mean conventional doctor, we don't have it. Because so if we eat that food, আমরা ওই খাবারটা খাই, আমরা হসপিটালে যেতে হবে। হ্যাঁ, অনেকে বলবে, এখন এখন তাহলে খাবারটা কোথায় পাবো? আমরা খাবারটা আমাদের চিন্তা হবে যেভাবে, ওই যে বলছি অ্যামাইনো অ্যাসিড কোথেকে আসে, প্রোটিন গুলো কোথেকে আসে, এরপর আসে দেখি আমাদের মাইক্রোনিউট্রিয়েন্ট কোথেকে আসে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে যারা মুখতালিফা, সব ধরনের সুস্বাদু। এই যে বাদাম, নাখলার কথা কতবার করে বলছে আল্লাহ তাআলা। হ্যাঁ, এই দুধের কথা বলছে, এখন দুধের কথা সময় চল, এখন দুধটা সবাই বেশি খায়, এখন মনে করে দুধ খেতে হবে, দুধ না খেলে তো প্রোটিন পাবে না। দুধ হলো সবচেয়ে বেহেস্তি ফুড। হ্যাঁ, অর্থাৎ 3টা বেহেস্তি জিনিস খাবার খাবে, দুধ, মধু আর শরাব, না মদ। এখন তো মদ তো আমি খেতে পারছি না, কারণ এই মদটা ডিফারেন্ট মদ। কিন্তু এখন দুধ খাবো না, বেহেস্তি খাবার, অসুস্থ দুধ খেতো ফার্মে গিয়ে গিয়ে। এমন আমাদের কোরআনে বলছে দুধটা হচ্ছে শেফা, খাবো না। কিন্তু এবং রিসার্চও তাই বলে, দুধ খাবেন, দুধের মধ্যে ক্যালসিয়াম আছে, প্রোটিন আছে, দুধের মধ্যে সমস্ত কত কিছু আছে, হুইচ ইজ ট্রু। কিন্তু যেটা দেখেন আজকে উন্নত বিশ্বের সবচেয়ে বেশি ডেয়ারি ফার্ম, এবং উন্নত বিশ্বে সবচেয়ে বেশি মানুষ অস্টিওপোরোসিসে ভুগছে, যেটা ক্যালসিয়ামের অভাবে হয়। তাহলে ক্যালসিয়াম কোথায় গেল? এত ক্যালসিয়াম আমরা খাই। হ্যাঁ, আমরা যখন ছোটকালে খুব অল্প কিছু মানুষ দুধ অ্যাফোর্ড করতে পারতো। হ্যাঁ, সবার তো দুধের গরু ছিল না। হ্যাঁ, আজকে দুধ সবাই খেতে পারে, কারণ ফার্মে থেকে বিরাট বিরাট গরু, এক একটা গরু 600-700 পাউন্ড, প্রচুর মিল দিচ্ছে। এখন সায়েন্সও সত্য, আমাদের ধর্মীয় গাইডলাইনও সত্য। তাহলে গ্যাপটা কোথায়? গ্যাপ হচ্ছে এই দুধটা আর সেই দুধ না। গরুটা যেমন এই এত বিশাল গরু, এতগুলো দুধ আসতেছে, এটা কিভাবে দুধ হলো এগুলা? কারণ এটা হরমোন বেসড, এটা গ্রোথ হরমোন, প্রচুর গ্রোথ হরমোন দেয়া আছে এখানে। এই ছোট ছোট বাচ্চাগুলা, আজকে বাচ্চাগুলো একটু মোটা না হলে বাচ্চাদেরকে মানুষ, মানে বাপ মারা হ্যাপি হতে পারে না যে আমার বাচ্চাটা মোটা হচ্ছে না। হ্যাঁ, বুঝতে পারছেন?
তো এক জায়গায় ওই যে মধুর জন্য আমার অনেক পেশেন্ট মধু চায়, তো মধুর জন্য সব স্যাপারণ করতে করতে আমি গিয়ে চলে গেলাম মধু দেখার জন্য। আপনাদেরকে অনেকে দিয়েছি মধুর লিঙ্ক, হয়তো বা আমার পেজে দিয়েছি। তো আমি পাইলাম যে লোকটা একদম ইয়ে থেকে, একদম সঠিক ফার্ম থেকে, একদম জঙ্গল থেকে মধু নিয়ে আসে বিক্রি করে, ছোট একটা কোটা $50, আমি আনি এবং আমি সবাইকে বলছি আপনারা ওর থেকে কিনতে পারেন। তো সে বলে কি, সে দেখে বলতেছে কি, আমার ছেলেকে নিয়ে গেছি, তোমার আব্বা কি তোমাকে অর্গানিক খাবার খাওয়ায় না? তুমি কেন মোটা মোটা? উনি ভাবছে আমার ছেলে একটু মোটা মোটা হবে, হ্যাঁ। তো আজকে আমার বাচ্চাগুলো, আজকে আমাদের বাচ্চাগুলো আজকে অসুস্থ হয়ে যাচ্ছে, কারণ এই দুধ খাওয়াচ্ছি, প্রচুর গ্রোথ হরমোন। হ্যাঁ, আজকে আজকে মেয়েদের, আমার কতগুলো ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট আছে। তো আলহামদুলিল্লাহ, গুড টু বি হচ্ছে যে আমাদের ফাংশনাল মেডিসিনে ব্রেস্ট ক্যান্সার ট্রিটমেন্ট খুবই সহজ, এবং আমার 100% সাকসেস, 100%। আই নেভার সি এনি ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট এখন ভালো হয় নাই, এটা হয় নাই। কারণ এই কারণে রুট কজটা খুব সিম্পল। যখন ব্রেস্ট ক্যান্সার, মেয়েদের যে ব্রেস্টের সেলগুলো দ্রুত গ্রো হয় যখন আপনার এই যে এই দুধগুলো খাবেন, কারণ এটা প্রচুর গ্রোথ হরমোন। তাহলে এই আমাদের এই মিল্কটা তো আর মিল্ক নাই। আমার বাবা এখন গ্রামে আছে, আপনাদেরকে বলি, আপনাদেরকে সময় নিচ্ছে, আমার বাবা গ্রামে আছে, আমার বোন একটা গ্রামে ফেনীতে, উনি একদম পিওর গরুর দুধ খায়, তো ওনাকে আমি আমেরিকা আনতেছি না, আর ওখানে থাকেন। হ্যাঁ, তো আমরা যদি পারতাম সেই দুধটা খেতাম, অবশ্যই দুধ খাবেন। কিন্তু কারেন্ট যে দুধটা আছে, এটা হচ্ছে যে একেবারে হরমোন বেসড, এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক বেসড। আপনি জিজ্ঞেস করেন একটা গরুকে কতগুলো অ্যান্টিবায়োটিক খাওয়ার, জিজ্ঞেস করেন ফার্মে গিয়ে দেখেন কতগুলো অ্যান্টিবায়োটিক খাওয়ায়। এই অ্যান্টিবায়োটিক কি মরে যায় না? এগুলো দুধের মাধ্যমে চলে আসে, মাংসের মধ্যে আমরা খাচ্ছি। হ্যাঁ, কোথাও খেলে বসে তো আমাকে বলে কি, আপনি ডক্টর সাহেব গরু গোস্ত খেলেন না? গরু গোস্ত কেন খাবো না? আমি কি গরু গোস্ত হারাম নাকি? খাবো না তো, কিন্তু গরু গোস্ত কোথেকে আসছে? এটা ফার্ম থেকে আসছে। এই বিশাল ছোট একটা গরুকে এত বিরাট বানাই ফেলছে হরমোন দিয়ে, গ্রোথ হরমোন দিয়ে, এরপরে অ্যান্টিবায়োটিক দিয়ে এটাকে বাঁচা রেখে কোন রকমে কাইটা কুইটা কোন রকমে বড় করে আমাদেরকে জবাই করে আমাদেরকে পাঠাচ্ছে। আমরা এটাকে আমাদের প্রোটিন সোর্স মনে করছি। আমরা যদি, আমি যেন সবাইকে বলি, আপনারা যদি মিট চান, প্রোটিন চান, অবশ্যই প্রোটিন মিটে আছে, দুধে আছে, দুধে ফ্যাট আছে। আপনারা যদি শুধু দুধটা পান, যদি গ্রামে, আমেরিকাতে কান্ট্রি সাইড অভাব নাই, প্রচুর ফার্ম প্রত্যেকটা সিটির আশেপাশে আছে, ওখানে গিয়ে আপনারা সঠিক দুধগুলো, দুধ তো পাওয়া খুব টাফ, আমি পাই, আমার হিস্টনে পাই, আমি একদম ফার্মে গিয়ে মিল্ক নিয়ে আসি, আমি পিওর মিল্ক পাই। আপনারাও চালিয়ে পেতে পারেন। তো মাংস, চিকেন, বিফ, ল্যাম, গুড় যেটা চান আপনারা খেতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে যে এখন যে আমরা যে যেখানে যে কোল্ড ফুডে যে অলরেডি দুধগুলো দিচ্ছি আমরা কিনছি, এটাও কি ঠিক না? একটা দুধের মধ্যে অ্যাকর্ডিং টু রিসার্চ 20,000 এনজাইম থাকে, যে এনজাইমটা এসেই আমাদের ডাইজেশন সিস্টেমকে গ্রো করে, এই জন্য বলে দুধটাকে সেভাবে বলা হয়েছে। যখনই প্যাস্টুরাইজ করা হচ্ছে, খুবই হাই হিটে একটা প্যাস্টুরাইজ করা হয়, এটার সমস্ত এনজাইম নষ্ট হয়ে যায়, 100% এনজাইম চলে যায়। তখন দুধটা খাওয়ার পরে আমাদের ব্লোটিং শুরু হয়, দুধটা খাওয়ার পর জয়েন্ট পেন শুরু হয়। কারণ দুধটা আর আমাদের হজম হয় না, কারণ এটা তো ডায়ালিসিস, এটা তো প্যাস্টুরাইজ করা। যেমন আপনার, যেমন জুসগুলা, ফ্রুট জুসগুলা, খাবারের জুসগুলো আমরা বাচ্চাদের খুব আদর করে অরেঞ্জ জুস খাওয়াই, পাহাড়ি হবে একটা অরেঞ্জ জুস থাকবে, এটা একটা ফ্যাশন আজকে, হ্যাঁ। কিন্তু চিন্তা করেন এই দুধটা প্যাস্টুরাইজড, এই অরেঞ্জ জুসটা, কারণ এটাতে ভিটামিন সি আর নাই, কোনো নিউট্রিয়েন্ট নাই, আছে ফুললি 100% সুগার অ্যান্ড ন্যাচারাল ডাই মেবি, তো সুন্দর, দেখতে সুন্দর আর প্লাস সুগার। তো আমাদের বাচ্চাদেরকে আমরা এগুলো খাওয়াচ্ছি। কিন্তু আপনার ফ্রেশ অরেঞ্জ যদি খাওয়াতে পারি, সেটা সেটা ভালো। আপনাদের প্রশ্নগুলো আপনারা লিখে রাখেন, আমরা পরে প্রশ্নগুলো নিব, কেমন? প্ল্যান্টের জন্য তো প্ল্যান্টেও তো অনেক দিচ্ছে না হরমোন, প্ল্যান্টটা মানে ডিফারেন্সটা কি, মানে অ্যানিমাল এন্ড প্ল্যান্ট? হ্যাঁ, আমরা সব তো দিব, ঠিক আছে। এটা যদি বলছেন বলে ফেলি, সেটা হচ্ছে যে প্ল্যান্টের মধ্যে হরমোন দেওয়া হচ্ছে, ঠিক আছে, কিন্তু এটা এই জন্য চেষ্টা করবো যত অর্গানিক পাওয়া যায়। কিন্তু আমরা কিন্তু অর্গানিক প্ল্যান্ট সব জায়গায় পাচ্ছি, অর্গানিক ভেজিটেবল আমেরিকার সব জায়গায়, বাংলাদেশে পাওয়া যাচ্ছে এখন আপনার, আমেরিকার সব জায়গায় অর্গানিক প্ল্যান্ট, অর্গানিক ভেজিটেবল আছে। কিন্তু অর্গানিক দুধ তো কোথাও নাই, দুধ আছে তাও পেস্টুরাইজড। এই জন্য অর্গানিক যদি মিল্ক পান, সেটা নিবেন আপনারা, তাও কি সেটা হতে হবে নন পেস্টুরাইজ। তাহলে এখন নন পেস্টুরাইজ সমস্যা হচ্ছে যে আমার বেবির জন্য আমি দুধ কিনি, লেখা আছে কি, লেখা আছে যে এটা নট ফর হিউম্যান কনজাম্পশন। আমি বললাম কি ঘটনা কি, তোমরা এটা কেন লিখলে? এটা বলে কি এটা তো ছাগলের দুধই, কিন্তু এটা এটা তো আমরা প্যাস্টুরাইজ করি নাই। চিন্তা করেছেন, প্যাস্টুরাইজ করা নাই বলে এটাকে হিউম্যান কনজাম্পশন করতে মানা করা হয়েছে, কারণ এর মধ্যে ব্যাকটেরিয়া আছে। আর এই ব্যাকটেরিয়া যে ব্যাকটেরিওলজি গুলো নিয়ে আমরা অত বেশি রিসার্চ করা আগে হয়নি, যার কারণে ডিজাইন করা হয়েছে যে র মিল্ক খাওয়া যাবে না। কিন্তু আজকে রিসার্চে দেখা যায় যে ব্যাকটেরিয়া হচ্ছে আমাদের শরীর, যেমন এই যে আমাদের শরীরটা 10 গুণ বেশি ব্যাকটেরিয়া আমাদের শরীরে বাস করে। হ্যাঁ, আমি একটা গত লাইভে মনে বলেছি যে 1 গ্রাম মাটির মধ্যে, 1 গ্রাম মাটির মধ্যে আপনার মানে 10 বিলিয়ন, আমি ঠিক বলছি, হ্যাঁ 10 বিলিয়ন, 1 গ্রাম মাটিতে 10 বিলিয়নের উপরে ব্যাকটেরিয়া বাস করে।
আমাদের শরীরে 100 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া বাস করে আমাদের শরীরে। আমাদের শরীরের সেল থেকে আমাদের তার থেকে 10 গুণ বেশি ব্যাকটেরিয়া সেল বাস করে আমাদের শরীরে। তারাই আমাদের সমস্ত আমাদের শরীরকে হোমিওস্ট্যাসিস লেভেলে মানে ভালো স্বাভাবিক কাজকর্মগুলো, ফিজিওলজি গুলো, আমাদের যে হরমোন প্রোডাকশন, আমাদের ডাইজেশন, আমাদের মেন্টাল ক্ল্যারিটি, ওরাই আমাদের বডিকে ব্যালেন্স রাখে। তাহলে আমরা ব্যাকটেরিয়া কিন্তু আমাদের ফ্রেন্ড। এবং ডক্টর নিউ ইয়র্ক ইউনিভার্সিটির এক ডাক্তার ডক্টর হিরোশমি উনি লিখছিলেন যে উনি একজন বেশ ওই সময়কার যুগে উনি বলছে যে আমেরিকার নাম্বার 1 সার্জন ছিল উনি আমেরিকাতে, জাপানি আমেরিকান। তো হিরোশমি বলছিলেন যে আম, যে যে আমাদের উনি রিসার্চ করে দেখিয়েছেন যে মানুষের শরীরে যে এই 100 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া বাস করে তার মধ্যে 30% হচ্ছে গুড ব্যাকটেরিয়া, 20% ব্যাড ব্যাকটেরিয়া এবং 50% হচ্ছে নিউট্রাল ব্যাকটেরিয়া। এটা হচ্ছে এরকম যে 20% আওয়ামী লীগ, 20% বিএনপি আর 50% হচ্ছে নিউট্রাল। কোনো যেদিকে দেখে কোন পার্টি জিতবে সেই পার্টিকে ভোট দেয়। ঠিক তাই আমার এক্স্যাক্টলি এই অ্যানালজিটা কাজ করে এই ক্ষেত্রে। যখনই আমরা হেলথি লাইফে থাকি, হেলথি খাবার দাবার করি, আমরা লাইফস্টাইল আমাদের মেনটেনেন্স করি, তাহলে ওই গুড ব্যাকটেরিয়া গুলো আমাদের গুডের দিকে ট্রান্সফার করে। আর যদি আমরা নিজেকে মেনটেন করতে না পারি, ওই গুড ব্যাকটেরিয়া খারাপের দলে চলে যায়, তখন আমাদের পুরো সিস্টেমকে তারা ম্যাচড আপ করে রাখে। তাহলে আমাদের সুস্বাস্থ্যের জন্য আমাদের ব্যাকটেরিয়া প্রভাবকে ভালো রাখতে হবে। কেন কিভাবে ভালো রাখতে হবে? অ্যান্টিবায়োটিক যেন না খাই। গরুর মধ্যে যে অ্যান্টিবায়োটিক আছে, আমরা চিন্তা করেন মানুষের আমরা ভয় পাই অ্যান্টিবায়োটিক খেতে, ভয় পাই না সবাই? অবশ্যই ভয় পাই। কিন্তু দেখুন গরুর যে অ্যান্টিবায়োটিক আমরা দিনের পর দিন খাচ্ছি, গরুকে তো অ্যান্টিবায়োটিক দেওয়া হয় অনেকগুলা। গরু তো আর আমাদের সময় অ্যান্টিবায়োটিক খায় না, তার তো প্রচুর অ্যান্টিবায়োটিক দিতে হয়। তাদের যে পরিমাণ ইনফেকশন তৈরি হয়, প্রচুর হরমোন দেওয়ার কারণে, রং খাওয়ানোর কারণে, টু মাচ প্রসেস গেম খাওয়ার কারণে গরুগুলোর মধ্যে প্রচুর ডিজিজ তৈরি হয়। ওদেরকে অ্যান্টিবায়োটিক দিয়ে ওদেরকে সার্ভাইভ করানো হয়। সেই হাই ডোজ অ্যান্টিবায়োটিক এই পিস অফ মাংসের মাধ্যমে, দুধের মাধ্যমে আমাদের শরীরে আসছে। এবার দেখুন কেন আমাদের গাট ফ্লোরা আজকে প্যাটের ব্যাকটেরিয়া এত কমে যায়। যখনই ব্যাকটেরিয়া কমে যায় তখন ইনফেকশন, ব্যাড ব্যাকটেরিয়া গ্রো করে, যেটা আমরা ফাঙ্গাল ইনফেকশন বলি। হ্যাঁ, তারপরে হচ্ছে যেটাকে আমরা বলি ব্যাকটেরিয়াল ইনফেকশন। অনেক ধরনের ব্যাকটেরিয়া আছে, অনেক ধরনের ইনফেকশন যে কোনো অর্গানে হতে পারে। অনেক সময় ভিতরে হয়ে বাইরেও দেখা যায়, স্কিনে দেখা যায়, হ্যাঁ, অনেক চোখে দেখা যায়, মুখে দেখা যায়, নাকে দেখা যায়। ব্রেনের মধ্যে ব্যাকটেরিয়া ইনফেকশন হতে পারে, যে কোথাও হতে পারে। তাহলে আমাদের এই গাট ফ্লোরা, ব্যাকটেরিয়া ফ্লোরাকে ধরে রাখার জন্য আমাদের কোনো অ্যান্টিবায়োটিক কনজাম্পশন করা যাবে না। তাহলে আমাদের গাট ফ্লোরা ভালো থাকবে। এরপরে আসেন আরেকটা জিনিস, আমাদের ফোকাস করতে হবে ডাইজেশনটা। এখন ডাইজেশন নিয়ে কখনো ফোকাস করার দরকার হয় না আমাদের প্রিভিয়াসলি, কারণ আমরা গাট ফ্লোরা নষ্ট হয় নাই। গাট ফ্লোরাটাই ডাইজেস্টিভ ট্র্যাককে ভালো রাখে। এবং আমাদের পেট থেকেই এনজাইম দুই ধরনের আছে, একটা আমরা খাবারের সাথে কিছু এনজাইম আসে, আর পেট থেকে নিজে এনজাইম তৈরি করে, ঠিক ইনেট যেটা আছে নিজে তৈরি করে। আরটা আছে খাবার থেকে এনজাইম তৈরি হয়। তো দেখুন এখন এগুলো কিন্তু আগে দরকার হয়নি, এখন দরকার হচ্ছে। ডাক্তার সাহেব বসে আছেন, উনি জানেন যে মেডিকেল সায়েন্স এগুলো পড়ার দরকার হয়নি, এগুলো আমাদের হিসাবে ছিল না। ইদানিং দেখা যাচ্ছে আমাদের ডাক্তার আব্দুল লতিফ সাহেব যখন ডাক্তারি পড়েছেন, নিশ্চয় তখন তো আর আমরা এত প্রসেস ফুড ছিল না, এত স্টেরয়েড হরমোন অ্যান্টিবায়োটিক ছিল না যে আমাদের শরীরে গাট ফ্লোরা কমে যাবে, এখন প্যাথোজেন গ্রো করবে, তখন এনজাইম তৈরি হবে না। কিন্তু এখন দেখা যাচ্ছে কি না, আমাদেরকে এনজাইম শরীর তৈরি করছে না। কারণ যেগুলো আমরা খাবার খাই এটাকে প্রসেস করবে কি এনজাইম, আর ব্যাকটেরিয়া গুলো তার এনভায়রনমেন্টটা তৈরি করবে। এখন এনজাইম আমরা শরীর তৈরি করতে পারতেছে না, খাবার থেকে আমরা কতটুকু এনজাইম পাই? এনজাইম তৈরি করে কি ডাইজেস্টিভ ট্র্যাক্ট। আমাদের বেশিরভাগ এনজাইম তৈরি হচ্ছে আমাদের ইন্টেস্টাইন থেকে। এই ইন্টেস্টাইনের মধ্যে আজকে কি হয়, গরুর গোস্ত খাই। একটা রিসার্চে দেখা গেছে গরুর গোস্ত আমাদের পেটে 3 দিন থেকে যায়, 3 দিন পর্যন্ত থাকে আমাদের শরীরে, এবং গাট লেয়ারের মধ্যে এটা আবরণ হয়ে জমে যায় যারা রেগুলার গরুর গোস্ত খায়। এবং তাই যদি হয় তাতে এনজাইম প্রোডাকশন করতে পারে না, তাদের ব্লোটিং শুরু হয়, ঠিকমতো ডাইজেশন হয় না, এবং ডাইজেশন না হলে আমাদের সমস্যা তৈরি হয়, এবং ডাইজেশন না হলে আমাদের হরমোন তৈরি হবে না। এবং যে কটা ডাইজেশন হয়, যেমন একটা খাবার ডাইজেশন, গরুর গোস্তটা ডাইজেস্ট হলো না, সেক্ষেত্রে তারা অনেকগুলো জিনিস তৈরি করবে, যেমন এন্ডোটক্সিন তৈরি করে। আবার একটা ওয়ার্ড আছে এক্সাইটোটক্সিন, যেটা ব্রেনকে টক্সিক করে ফেলে। যখন একটা টক্সিক এলিমেন্ট শরীরে ব্রেনে এসে এফেক্ট করে, মানে ব্রেনকে এক্সাইট করে এবং ব্রেন সেলকে মেরে ফেলে, তখন কি হয়, বয়সকাল হয়, মানুষের আর ব্রেন কাজ করে না, এনার্জি কমে যায়, মেন্টাল ক্ল্যারিটি থাকে না, ভুলে যায়। অ্যালজাইমার দেখেন, অ্যালজাইমার কত কমন। এই রোগগুলো কিন্তু আমরা আগে শুনি নাই, আজকে 10,500 রোগ। আগেকার যে রোগ, এই রোগগুলো ছিল না। হ্যাঁ, এবং যে রোগের নাম কিন্তু দিন দিন বাড়ছে, কিন্তু হাসপাতাল কিন্তু বাড়াতে হচ্ছে। আমরা যদি এই জিনিসগুলো খেয়াল না করি, হাসপাতাল না বাড়িয়ে কোনো উপায় থাকবে না। আবার যদি এগুলো খেয়াল না করি, হাসপাতাল বাড়ালে কিন্তু লাভ হবে না। লাভ কি হচ্ছে আজকে? লাভ হচ্ছে না তো, রোগও বাড়ছে, হাসপাতালও বাড়ছে। আচ্ছা, একটা দেশে চোরও বাড়ছে, পুলিশও বাড়ছে, তাহলে কি সমস্যা কোন জায়গায়? মনে হচ্ছে সামথিং রং। তাহলে আমাদের নিজেকে টেক কেয়ার করতে হবে। আমাদের এই
ডাইজেশনটাকে বাড়াতে হবে। ডাইজেশন কিরকম? শুধু হ্যাঁ বলবেন যে হ্যাঁ ভালো খাবার খাবো, যা খাবো তাই ভালো খাবার খেলে হবে, ভালো খাবার খেলে হবে না। একটা হচ্ছে খাবা, একটা মানে ভালো খাবার খেতে হবে, ভালো খাবার ডাইজেস্ট করতে হবে। ডাইজেস্ট করলে হবে না, আবার এটা অ্যাবজর্ব করার মতো ইন্টেস্টাইনাল হেলথ ভালো থাকতে হবে। অ্যাবজর্ব করলে হবে না, এলিমিনেশন ঠিক থাকতে হবে, এলিমিনেশন। আমাদের যে ব্যাকডোর দিয়ে আমরা খাবার ফেসিসটা বের করি, এই ফেসিসটা বের হওয়ার যে প্রসেসটা পুরো লম্বা পথটা, এই পুরো পথটা যদি হেলথি না রাখি তখন রোগগুলো তৈরি হবে। কারণ কেন তৈরি হবে? আমি আগে বলেছি যে হরমোন তৈরি হয় কোথায়? 95% হরমোন তৈরি হচ্ছে আমাদের গাট, আমাদের ইন্টেস্টাইন থেকে। আমাদের এনজাইম তৈরি, এনজাইম দুই ধরনের আছে, খাবারের মাধ্যমে আছে, আবার আপনার পেট থেকে এনজাইম তৈরি হয়। তো এনজাইম, হরমোন, এগুলো যদি ঠিক না থাকে তখন রোগগুলো তৈরি হবে। হরমোন ঠিক থাকবে না, তখন আমাদের কোনো কিছুই ঠিক থাকবে না, আমাদের ঘুম হবে না। ঘুম না হলে কি হবে? আমাদের তো আর ডিটক্স হবে না। ঘুমটা হচ্ছে একটা হিলিং টাইম। ঘুমটা হচ্ছে বাড়ি তার সার্কেডিয়ান রিদমকে ফিক্স করে, বডিকে একটা স্টেবলাইজ করে, শরীরকে সমস্ত হরমোনকে ব্যালেন্স করে। তাহলে ঘুম না হলে তো কোনো কিছু ঠিক থাকবে না। আজকে বলেন কত মানুষের ঘুম, আপনারা বলেন কতজন মানুষ ঠিক মতো ঘুমাতে পারে? বেশি সংখ্যা পারে না। আপনার সবাই, আমি জানি সবাই বলছেন না কেউ পারে না। তাহলে ঘুম হচ্ছে না আমাদের। খাবার খাই, খাবার হজম হয় না। খাবার খাই, অল্প খাই তাও মোটা হয়ে যায়, তাই না? খাবার খাইলে হজম হয় না। হ্যাঁ, তো মানে সবার কমপ্লেন গুলো মানে সামথিং মিসিং। একে যেমন আমার পিওর খাবার খুঁজতে হবে, হজম শক্তি বাড়াতে হবে, এট দ্য সেম টাইম আমাদেরকে আমাদের ইলিমিনেশন করতে হবে। এবং যখন রোগ হবে অবশ্যই ডাক্তার কাছে যাবেন, আপনারা যেতেই হবে। কিন্তু তার পাশাপাশি যদি আপনারা নিজেকে টেক কেয়ার না করেন তাহলে আপনারা সুস্থ হতে পারবেন। যেমন ধরুন ডায়াবেটিস হলো আপনার, ভালো কথা, আপনি মেটফর্মিন নিচ্ছেন, ইনসুলিন চিকিৎসা নিচ্ছেন, নিতেই হবে। কারণ আপনার শরীরে যে বিপরীত সুগার আপনি খাচ্ছেন বা হয়তো কমই খাচ্ছেন, কিন্তু সুগার যে অ্যাবজর্ব করা, সেলে যে যাবার, যে ইনসুলিন যে সেলে নিয়ে যাবে, নেওয়ার যে প্রসেসটা তো ডিস্টার্ব হয়েছে। এখন ডিস্টার্ব হওয়ার কারণে কি হলো? এখন ডিস্টার্ব হওয়ার কারণে আপনার অল্প খেলেও সুগার থাকতেছে। অনেকে বলে আমি পানি খেলে সুগার বেড়ে যায়, ঠিক কিনা? ডায়াবেটিস পেশেন্ট এভাবে বলে আমাকে, যেটা করছে আমি যে পানি খেলে সুগার বেড়ে যায়। হ্যাঁ, বাড়বেই তো, কারণ আপনার শরীরে কোনো সুগারই আর সেলে যাচ্ছে না। কেন? আমরা একটা হচ্ছে যে আমরা টক্সিক এলিমেন্ট সেলের সেলের যে রিসিপ্টর গুলোকে নষ্ট করে ফেলছে। হ্যাঁ, ইনসুলিনকে নিতে পারে না। অন্যটা হচ্ছে যে টু মাচ সুগার, দীর্ঘদিন ধরে টু মাচ সুগার খাচ্ছি। সুগার গুলাকে আমরা, এত সুগার শরীরে, এতটুকু সুগার নিতে পারতেছে না। এখন যদি আপনার সুগার নাও খান তাও সুগার বাড়ে। তাহলে কি করতে হবে? তাহলে এট দ্য সেম টাইম আমাদেরকে শরীরকে ডিটক্স করতে হবে আবারও। হ্যাঁ, মেটফর্মিন নিবেন, ইনসুলিন নিতে হবে, পাশাপাশি শরীরকে ফিক্স করেন। এতে করে আপনার ইনশাল্লাহ চলে যাবে দেখবেন। তো আমাদের মানে আমাদের জানেন আমাদের অনেক পেশেন্ট আমি দেখেছি যে চাইলেই পারে। আমার অনেক মানুষকে, হাজার হাজার মানুষ আমাদের পেজে লিখছে, ইউটিউবে লিখছে কি আপনার গাইডলাইন ফলো করে ডায়াবেটিস থেকে পুরোপুরি মুক্ত। আপনারা বলেন, দেখেন দেখেন না আপনারা? এটা দেখেছেন নিশ্চয় অনেকেই। এই জন্য বলছি আপনারা যদি আমার এগুলো ফলো করেন, আমরা এই মুহূর্তে তো বসে এত কথা বলতে পারবো না যে ডায়াবেটিস চিকিৎসা কি, এই রোগের চিকিৎসা কি। সব রোগের চিকিৎসা আমাদের প্লে লিস্ট করে করে দেয়া আছে। আপনারা শুধু ফলো করবেন, শুনবেন, ফলো করবেন। ইনশাআল্লাহ যদি ক্রনিক রোগ হয়, যেমন ভিটিলিগোর মতো রোগগুলো হয়, সেক্ষেত্রে আমাকে একটু ইভ্যালুয়েট করতে হয় যে যারা এসছেন আমি অবশ্যই আপনার সাথে কথা বলবো, দেখি আমি টুকটাক সময় দিতে পারি কিনা। এবং যেমন এবার আসলে দেখেন হার্ট ডিজিজের কথা বলি। এখন হার্ট ডিজিজ হবে, আমরা আগে মনে করতাম, কারণ 1945 সালে যখন মানুষের আমেরিকাতে ইকোনমিক্স ফ্লো ভালো হয়, তখন প্রচুর খাবার উৎপাদন শুরু হয়, ফ্যাটি খাবার তৈরি হওয়া শুরু করছে, ডায়াবেটিস, হার্ট ডিজিজ গুলো বেড়ে গেছে তখনই। তখন একটা কোরিলেশন পেয়ে গেল, ইয়েস, ফ্যাটি ফুড খেলে আজকে হার্ট ডিজিজ হয়। কিন্তু আজকে রিসার্চে দেখা যায় যে মানে কোন মানে ফ্যাটি খাবারের সাথে আপনার হার্ট ডিজিজের কোনো সম্পর্ক নেই। উল্টা ফ্যাটি খাবার হার্ট ডিজিজকে আজকে হিলিং করে। মোর দ্যান 25 বিগ বিগ স্টাডি করা হয়েছে। ব্রাউন ইউনিভার্সিটি, আপনারা দেখেন ব্রাউন ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি সহ বড় ইউনিভার্সিটি রিসার্চ করে দেখিয়েছে যে তারা অনেকবার রিসার্চ করে, ব্রাউন ইউনিভার্সিটি সবচেয়ে বড় রিসার্চ করেছে, তারা দেখিয়েছে যে যে যারা বেশি হেলদি ফ্যাট খায় এবং কার্বোহাইড্রেট কমিয়ে দেয় তাদের তাদের হার্ট ভালো থাকে। কারণ কি, আমি খুব সংক্ষেপে বলি, আমি বিভিন্ন সময় আমাদের অনেক ভিডিও আছেন, দেখতে পারেন এগুলো ওয়েবসাইটে, ইউটিউবে, ফেসবুকে, একটু সংক্ষেপে বলি তবুও, যে জিনিসটা খুবই ইন্টারেস্টিং এবং জিনিসটা আমরা অনেকদিন থেকে আমরা কনফিউজড। কারণ রিসার্চে ডাটা তাই বলেছিল, কিন্তু এখনকার ডাটা তাই বলে না। এখন ডাটা দেখা যায় কি, যখন আমরা চর্বি খাবার খাই, হেলদি ফ্যাট খাবার খাই, যদি হজম করতে পারি, তাহলে সেই ফ্যাটি হেলদি খাবারটা আমাদেরকে ভালো ক্যালোরি দিবে এবং আমাদের ভালো হরমোন তৈরি করবে। আমাদের কি করবে? আমাদের আমাদের ভিটামিন ডি ভালো তৈরি করবে, আমাদের স্ট্রং নার্ভাস সিস্টেম তৈরি করবে। এটা হচ্ছে আমাদের আজকের রিসার্চ। এখন কেন বলা হলো যে এটা কোলেস্ট্রল বাড়ায় ফেলে? কেন বলা হলো যে এটা খেলে তো আপনার হার্ট ডিজিজটা বেড়ে যাবে? কারণ যখনই আমরা টক্সিক খাবার খাই, আনহেলদি খাবার খাই, তখন আমাদের যে আর্টারি আছে, হার্টের যে
ব্লাড ভেসেল, এগুলো আর্টারি বলে, এই আর্টারিতে যখন এন্ডোথেলিয়াল সেল, যে উপরে যে সেলগুলো যখন ইনজুরি হয়, তখন আমাদের লিভারকে তৈরি করতে হয় কোলেস্টেরল। লিভার তার প্রয়োজনীয় কোলেস্টেরল তৈরি করে, যতটুকু কোলেস্টেরল তার এন্ডোথেলিয়াল সেলকে হিল করার জন্য লাগে। And আমরা রং খাওয়ার কারণে এই ইনজুরিটা হয় সেলের মধ্যে, এই ঘাটা তৈরি হয়, প্রদাহ বা ইনফ্লামেশন তৈরি হয়, তখন লিভার প্রয়োজনে কোলেস্টেরল তৈরি করে। এন্ড কোলেস্টেরল কোনো রিসেপ্টর নাই, কোলেস্টেরল কোথায় আটকাতে পারে না। কোলেস্টেরল এমন একটা জিনিস, ফ্যাট, ফ্যাট ব্লাডে ফ্লো করতে পারে না আনলেস এটা জন্য এলডিএল, যেটা লো ডেন্সিটি প্রোটিন তৈরি না হয়। কারণ প্রোটিন তৈরি করলে, প্রোটিন আবার রিসেপ্টর আছে সেলের মধ্যে, তো প্রোটিন কোলেস্টেরলকে প্রোটিন এলডিএল, যেটা এলডিএল ক্যারিয়ার, এই ক্যারিয়ারটা নিয়ে এসে এখানে হিলিং করতে হয়। তাহলে দেখুন, এখানে ফ্যাটের জন্য কিন্তু কোলেস্টেরল আসে নাই। আমরা ফ্যাট যদি হজম করতে না পারি, আমরা আমাদের এই হার্টে ইনজুরি হবে, অথবা টক্সিক খাওয়ার কারণে হার্টে ইনজুরি হবে, অথবা টু মাচ সুগার থাকলে, লং টার্ম ডায়াবেটিস, টু মাচ সুগার, সুগারটা একটা ইনফ্লামেটরি, সুগারটা একটা অ্যাসিডিক, এটাও আপনার হার্টের প্রদাহ, আপনার আর্টারিতে প্রদাহ তৈরি করবে। তখন লিভারকে কোলেস্টেরল বাড়াতে হবে, লিভারকে এলডিএল বাড়াতে হবে, তখন আপনি এলডিএল কমাবেন, আপনার প্রদাহ কি কমে গেল? প্রদাহ কমে যায় না। এই জন্য দেখা যায় 70%, আমার কথা দেখেন আপনার, 70% হার্ট অ্যাটাক হয় যখন কোলেস্টেরল নর্মাল। কোলেস্টেরল বেড়েছিল, ওষুধ খেয়েছেন, কমিয়ে ফেলছেন, কিন্তু আপনার প্রদাহ তো বন্ধ করেন, হার্টে কিন্তু প্রদাহ তো কমে নাই, হার্টে তো টক্সিসিটি আপনার কমে নাই, টক্সিসিটি ঠিক পর্যায়ে আছে। এই জন্য আপনার টেম্পোরারি যদি ফ্যাট কমান, কিন্তু লং রান আপনাকে হেলদি ফ্যাট নিতে হবে, লং রান আপনাকে হার্টকে হিলিং করতে হবে। হার্ট হিলিং করার কৌশল কি? টক্সিক খাবার বাদ দেওয়া, প্ল্যান্ট বেস খাওয়া, সেলগুলোকে যেন সেল রিজেনারেশন যেন পিওর হয়, যেন প্রদাহ তৈরি না হয়। কারণ প্রদাহ থাকলেই এখানে এলডিএল এসে এখানে অক্সিডাইজ হয়, কোলেস্টেরল, ভিটামিন ডি, ক্যালসিয়াম এসে এখানে অক্সিডাইজ হয়ে জমে যায়, জমে গেলে তখন এটা একটা প্লাগ তৈরি হয়। প্লাগ তৈরি হলে যখনই আপনি স্ট্রেস থাকবেন, যখনই ব্লাডকে দ্রুত ফ্লো করতে হবে, স্ট্রেস বা যে কোনো ধরনের দ্রুত যখন ব্লাড ফ্লো হবে, এখানে র্যাপচার হয়ে এখানে ব্লক হয়ে যাবে। এখন ব্লক হলে তো এটা অবশ্যই হার্ট অ্যাটাক হতে পারে। বেশিরভাগ ব্লক মানেই একটা পর্যায়ে হার্ট অ্যাটাক হয়ে যাবে আপনার, হার্ট তো কাজ করবে না। এই জন্য বলছি, আপনার টক্সিক খাওয়াটা বন্ধ করেন, আপনার তখন হেলদি ফ্যাট খেতে পারবেন। কিন্তু হ্যাঁ, কোলেস্ট্রল হুট করে বেড়ে গেলে টেম্পোরারি ফ্যাট বন্ধ রাখতে পারেন। কারণ আপনার কেন বন্ধ রাখতে হবে? এই জন্য তো আপনার এখানে ফ্যাট বেড়ে যাবে। বন্ধ রাখতে হবে এই জন্য যে আপনার ফ্যাট হজম হচ্ছে না। যখন শরীর ইনফ্লামেটেড, তখন আপনার ঠিকমতো এনজাইম তৈরি হচ্ছে না, ঠিকমতো হরমোন তৈরি হচ্ছে না, আপনার গাট ফ্লোরা গুলো ঠিকমতো নেই। আপনার এনজাইম প্রোডাকশন না হলে আপনার তো খাবারের এনজাইম তো সবকিছুর মূল, এই ডাইজেশনের হরমোনটা তো সবকিছুর। হরমোন মানে কি? একটা গাইডলাইন। আপনার ব্রেনকে বলবে এটা করো, আপনার পেটকে বলবে ডাইজেশন করো, আপনার পেটকে বলবে আর খাইও না, পেটকে বলবে তোমার পেট ভরছে, ব্রেনকে বলবে তুমি এখন গুড, তুমি এখন ঘুমাও। হরমোন নাই, আপনি ঘুমাইতে পারবেন না, আপনার যে ঘুমানোর যে হরমোন মেলাটোনিন তৈরি হবে না, তাই না? তাহলে আপনারা বুঝতে হবে যে আমাদেরকে নিজেকে সুস্থ করলেই তখন ফ্যাটকে ভয় পেতে হবে না, নিজেকে সুস্থ করলে আমরা কোভিডকে ভয় পেতে হবে না। কোভিড নিয়ে কত কনফিউশন, তাই না? কোভিড, মাস্ক, ভ্যাকসিন, কত ধরনের মতামত। আমরা নিজেকে সুস্থ করলে আল্লাহ গড গিফটের যে আমাদের ভ্যাকসিন আছে, গড গিফটের যে ইমিউন সিস্টেম আছে, এটাকে আমরা স্ট্রং করি। দেখবেন আমরা এরকম প্যান্ডামিক আসবে, আমরা বারবার তো লকডাউন করতে পারবো না। আমরা সব সুস্থ হয়ে গেলে দেখবেন আমাদের ইনশাল্লাহ আমাদের এত বিপদের মধ্যে থাকে, ইকোনমিকে ডাউন করতে হবে না, আমরা সুন্দর পৃথিবী করতে পারবো। আমরা চাই না আমাদের যে জেনারেশন আছে, আগামী প্রজন্ম, এইভাবেই তারা, এই অসুস্থ জেনারেশন পৃথিবীকে কিভাবে তারা গড়বে তারা, তাই না? তাদের পরবর্তী জেনারেশন কি হবে আমরা যদি এখন থেকে এটা সাবধান না হই। তো সুপ্রিয় ভাইরা, আমি কথা এখানে শেষ করছি আজকের। আপনাদের কোনো প্রশ্ন থাকে আমি উত্তর দিব ইনশাআল্লাহ। জি জি, ওয়ালাইকুম সালাম। রক্তে ইনফ্লামেশন তো অনেকগুলো কারণ আছে, এক একজনের ক্ষেত্রে এক এক রকম। কারণ হচ্ছে প্রথমত আসে হলো যে ইনডাইজেশন থেকে। ইনডাইজেশন হলে আনডাইজেস্টেড খাবারগুলো, এগুলা ফ্যাট লিকি গাট হয়ে সময় শরীরে ছড়ায় পড়ে, তখন শরীর ইনফ্লামেশন হয়। বডি ইমিউন সিস্টেম নিজেই এটাকে ইনফ্লামেট করে টু প্রটেক্ট ইউর বডি ফ্রম দ্য টক্সিক সাবস্টেন্স। আরেকটা হচ্ছে যে সুগার, যাদের সুগার হাই তার শরীরে ইনফ্লামেশন থাকবে, কারণ সুগারটা একটা অ্যাসিডিক সাবস্টেন্স। সুগারটা যাবে, সুগারটা একটা ইন্টারনাল মানে সেলের ইনজুরি করে, মানে ব্লাড ভেসেল ইনজুরি শুরু করে। তো সুগারটা ইটসেলফ ইনফ্লামেটরি। এরপর হয় স্ট্রেস। স্ট্রেস মানে কি? আপনার শরীরকে স্ট্রেস যখন আপনি থাকবেন, আপনি তো মারা যাবেন না। শরীরে আল্লাহ তাআলা সিস্টেম করছে, স্ট্রেস হবে মানে আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড কর্টিজল তৈরি করে আপনাকে কাম ডাউন, আপনাকে সার্ভাইভ করাবে। যখনই কর্টিজল আসবে, তখন অন্যান্য হরমোন তৈরি হবে। একটা কর্টিজল হরমোন তার ইনসুলিনকে নিয়ে আসছে, বা অন্যান্য হরমোনকে ইমব্যালেন্স করবে। তো হরমোনের ইমব্যালেন্সটাও একটা
ইনফ্লামেশনের কারণ। এরপর হয়তো আমরা এক্সারসাইজ করি না, আমরা মুভমেন্ট করি না। আমরা তো দেখেন আমাদের যদি দাদা বা আমাদের বাবারা যখন দেখতাম তারা কিভাবে মুভমেন্ট করতো, তারা ঘুম থেকে উঠতো, মানে মানে একটা মুভমেন্ট একটা স্টাইল ছিল। কিন্তু আজকে পৃথিবীতে আমরা বাংলাদেশের মানুষগুলো একদম ঘরে বন্দী হয়ে গিয়েছে। হ্যাঁ, ঘরে ঘরে। আমি গ্রামে গিয়েছি, গ্রামে গ্রামে মানুষ ঘর থেকে বেরো না, বাজার থেকে এনে দরজা বন্ধ করে ঘরের মধ্যে সবকিছু। বিদেশেও তাই। তো এই যে আমরা যে মুভমেন্ট না করি, আমাদের শরীরে যেগুলো যে ডিটক্স হওয়ার কথা ছিল, আমরা যে আনওয়ান্টেড জিনিসগুলো শরীর থেকে বের করে দিবে, এগুলা ডিটক্স গুলো হয় না আমাদের শরীরে। স্বাভাবিক মুভমেন্ট না করলে যে কোনো জিনিসই, আপনি একটা মেশিন দেখেন একদম সিম্পল, যে কোনো একটা মেশিন পড়ে থাকলে এটাকে চলে আর চলে না, একটা মুভমেন্ট লাগে। আমাদের শরীর তৈরি হয়েছে মুভমেন্ট করার জন্য। যেমন আমাদের পায়ের পাতায় প্রত্যেকটা অর্গানের সেন্টার আছে। আমাদের না হাঁটি না মুভমেন্ট করি, তাহলে অর্গানগুলো ঠিকমতো ইয়ে হয় না, সার্কুলেশনটা ঠিকমতো হয় না, সেটাও ইনফ্লুয়েন্স হতে পারে। এরপরে হতে পারে যে আমাদের যখন বয়স হয়ে যায়, যখন মেয়েরা যখন মেনোপজ হয়, তখন তো শরীরের ডিটক্সটা হয় না, তখন তো শরীরের ফেরিটিন লেভেলটা ইমব্যালেন্স হয়, তখনও হরমোন ইমব্যালেন্স, তখন একটা হতে পারে। তারপরে অনেক কারণ, এগুলো হচ্ছে মেন আর কি। জি, আপনার আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে Sure. যে আমার ছোট ছেলেটার স্কিন একটু হোয়াইট হচ্ছে, সেটা যেটা সলম বলে আর কি বাংলা। তো ওটা প্রোবায়োটিক দিচ্ছি এন্ড কষ্ট থেকে এই যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, সেটা ওটা দিচ্ছি। এখন আর কি কি মানে খাওয়া দাওয়া তো চেঞ্জ করতে হবে, আপনার ভিডিওগুলো আমি দেখতেছি, কিন্তু আর কি সাপোর্ট দেওয়া যায় ওইগুলোর জন্য? খুব চমৎকার একটা জিনিস বলছেন, যে মানে এটা অনেকেরই প্রশ্ন আমাকে করে, সবসময় আমি অনলাইনে উত্তর দিতে পারি না। যেমন বাচ্চাদের ক্ষেত্রে আপনার কিভাবে এই ধরনের কিন্তু খুব কমন জিনিস, কিন্তু এই যে বাচ্চাদের এটা হয়, স্কিন ডিজিজ গুলো হয়, আর কানে ইনফেকশন হয়, তারপরে অনেকক্ষণ ঠান্ডা লেগে থাকে, এবং নোজ ব্লিড হয় খুব বেশি। নোজ ব্লিড হয়। নোজ ব্লিডটা আবার ভিন্ন কারণ, নোজ ব্লিডটা আলাদা করে বলি। আগে বলি যে এই যে কমন যেগুলো হয় আর কি, হ্যাঁ, কান ইনফেকশন, পেটের সমস্যা, তারপরে এগুলা এই যে ছলি যেগুলো হয়, হ্যাঁ, তো ছলিটা কিন্তু একসময়, ছলি কিন্তু একটা ইমিউন রেসপন্স। তো আবার একসময় কিন্তু এটা সেটির দিকে চলে যায় ইজিলি, যাবে বলতেছি না, আল্লাহ নোজ বেস্ট, কার কি হবে, রিজিক তো আল্লাহর হাতে। তো এটার জন্য আপনারা যেমন হচ্ছে একসময় কিন্তু প্রোবায়োটিক আমাদের ডাক্তার সাহেবরা কিন্তু দিতেন না একসময়, এখন দিচ্ছেন কেন? কারণ এখন প্রোবায়োটিক দিতে হয়, কারণ এখনকার যুগে যে খাবার আমাদের গাট ফ্লোরা নষ্ট করে দেয়। তাহলে যখন এই ধরনের সমস্যা হয়, তখন আপনার প্রোবায়োটিকটা প্রথম সিলেক্ট করে ফেলবেন। প্রোবায়োটিক গুলো গুড থিং হচ্ছে, প্রোবায়োটিক এমনভাবে বানানো হয়েছে যেগুলো বাচ্চাদের জন্য সবাই একটা একটা করে দুইটা দিবেন, আর বয়স্কদের জন্য দুটো দুটো চারটা, কারণ ওরাও ওইভাবে তৈরি করা আর কি, যদি আপনার ফুল স্পেকট্রাম থাকে। হ্যাঁ, ইউজুয়ালি 4 বিলিয়ন থাকে, 4 বিলিয়ন দুইটা করে দিলেন, সকালে একটা রাতে একটা। আর ভিটামিন ডি, এন্ড ভিটামিন ডি সবাই ডেফিসিয়েন্ট। আপনি তো বললেন আমার ছেলেরা আপনার বাইরে খেলাধুলা করে, খেলাধুলা করলেও আমরা যে ভিটামিন তো রোদ থেকে আসে না, রোদ ভিটামিন ডি তৈরি করবে, কিন্তু আমরা তৈরি করতে কোলেস্টেরল থেকে। আমরা কোলেস্টেরল যে ফ্যাট থেকে আসবে, আমরা সেই ফ্যাট তো পিওর ফ্যাট না। আমরা আজকে আমি একটু বললাম, ফ্যাট তো আমরা কি স্টেরয়েড, হরমোন বা ডিফেক্টিভ বা টুইস্টেড, বা আমরা চিকেন খাই, ফ্রাই করে খাই। হ্যাঁ, ফ্রাই করে খেলে তো সেটটা নষ্ট হয়ে যায়, ফ্যাটটা নষ্ট হয়ে যায়, ডিফেক্টেড হয়ে যায়। তো হেলদি ফ্যাট না থাকার কারণে সঠিক ভিটামিন ডি পাচ্ছেন না, আমরা পাচ্ছি না। তো এই জন্য ভিটামিন ডি প্রয়োজনটা চলে আসছে। এরপর হচ্ছে প্রোবায়োটিক ভিটামিন ডি, ফিশ অয়েল, তিনটা হচ্ছে ফাউন্ডেশন বেবিদের জন্য। এরপরে ডিপেন্ড করছে কার কি সমস্যা আছে। যদি খুবই বেশি কনস্টিপেশন হয়, সেক্ষেত্রে আপনারা দিবেন ডাইজেস্টিভ এনজাইম। আর যদি আম, আর যদি ছেলে যদি ওর যদি শরীর খুব উইক হয়, দেখে মনে হচ্ছে উইক না, তখন ভিটামিন সি দিবেন। কারণ ভিটামিন সি না দিলে কিন্তু মিনারেল গুলো আসে না। ভিটামিন সি না হলে শরীর ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলোকে অ্যাবজর্ব করতে পারে না, বা আদার মেজর হেলদি মেটালগুলো, গুড মেটালগুলো। তো ভিটামিন সি দিবেন টেম্পোরারিলি। আর এগুলো আর কি দেওয়া যাবে, হ্যাঁ। ও তো ছোট, ওকে ওকে অর্ধেক করে দিয়ে, ও তো 8 হওয়ার পর থেকে আপনি একটা করে দিলে হতে পারবেন প্রতিবেলা। এখন তাকে অর্ধেক করে দিয়েন, একটা পিলের অর্ধেক খুলে অর্ধেক দিবেন। ইয়োগার্ট খেতে পারে, ইয়োগার্ট খাওয়ার অভ্যাস করেন। ইয়োগার মধ্যে প্রোবায়োটিক আছে, আরো আছে স্যার, ওই যে কিমচি, কেম্বুচা। আমরা খেতে পারবো। অভ্যাস অভ্যাস করতে পারবেন ইনশাআল্লাহ। আপনি একটা ভিডিওতে বলছিলেন আপনার বাচ্চাকে এভরিডে 3টা জিনিস দেন, প্রোবায়োটিক এন্ড একটা মেবি মাল্টিভিটামিন, আর কি বলছিলেন সেটা কি টোটাল এনজাইম না, ফিশ অয়েল, ভিটামিন ডি। হ্যাঁ, ফিশ অয়েল তো আজকে তারা হেলদি ফ্যাট পাচ্ছে না, তো আমরা তো ফ্যাটগুলো পিওর ফ্যাট নাই। জি, আমারই ব্যাপারে শিওর শিওর। তো ধরুন অ্যাজমা পেশেন্ট, তো ধরুন এই অনেক বছর 15 বছর চলছে। এবার ডে বাই ডে কিন্তু আমি ইনহেলার দিই, তো ডোজটা কিন্তু বাড়ছে। ধরুন 10 বছর আগে ছিল 1 পাম্প,
এখন ধরুন 4টে পাম্প লাগে। আর স্টেরয়েড নিচ্ছে না, স্টেরয়েডটা অ্যাডভিয়ার নিচ্ছেন? এটা কিনে না, ওটা স্টেরয়েড আছে ধরুন। ওটাও আছে, হ্যাঁ। এটা সলিউশন কি আছে? তো ভাই প্রশ্ন করেছেন যে ওনার মানে অ্যাজমা আর কি, অ্যাজমা কিন্তু খুবই কমন, এবং মানে আমার জন্ম থেকে অ্যাজমা ছিল। বলছি অ্যাজমা তো আপনার কোনোদিন ভালো, মানে সবাই জানে অ্যাজমা ভালো হবে না। অ্যাজমা হওয়া মানে একটা মানুষ সমাজ থেকে সে একটু কর্নারে চলে গেল, তার অ্যাজমা, তার তো সে তো একটা অকর্মক মানুষ। হ্যাঁ, তবে যদি আধুনিক সমাজ তাদের এবার দেখে না, আমি সরি, আমি 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 এটা আগেকার যুগে হতো আর কি। তো হ্যাঁ, অবশ্যই। তো অ্যাজমা আসলে আম, আমার ভালো হয়েছে, আমার সব পেশেন্টের ভালো হয়েছে। অ্যাজমার সমাধান কি, অ্যাজমা কেন হয় দেখতে হবে অ্যাজমাটাকে। আপনি যদি, হ্যাঁ, আপনাকে স্টেরয়েড অ্যাডভিয়ার নিতে হবে, আপনাকে রেস্কিউ ইনহেলার নিতে হবে, যেটা আপনি 4 পাম্প করে নিতে হবে, কারণ এখানে তো আপনার প্রচুর মিউকাস জমে আছে। এখন মিউকাস কেন জমেছে সেটাকেই যদি ফোকাস করেন, তাহলে মিউকাসটা আপনার আর থাকবে না, আর জমবে না। আপনার মেইনলি হচ্ছে ফুড সেন্সিটিভিটি, মেইনলি যেমন হচ্ছে প্রাইমারিলি গ্লুটিন, তারপর হচ্ছে যে গ্লুটিন মানে হুইট জাতীয় প্রোডাক্টগুলো, তারপরে হচ্ছে যে আপনার সেকেন্ডারি হয় হচ্ছে যে মিল্ক, ডেইরি, তারপরে হচ্ছে যে কিছু কিছু প্ল্যান্ট বেস যেমন ওকরা, ব্যানানা, তারপরে পুঁই শাক, চিংড়ি মাছ, গরুর গোস্ত, বিফ, এগুলা, পিনাট, নাটস গুলো, ইয়েস, অনেকগুলো নাটস। পিনাট নাম্বার 1 কেন, আমি সবসময় বলি আপনার সব নাটস খান, পিনাটটা পারলে অ্যাভয়েড করেন, মাঝে মাঝে খেলেন, কোথাও পিনাট একটা খেলেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এটা জেনেটিক্যালি মডিফাইড করার পর যেমন একটা প্রোটিন আছে এটার মধ্যে, প্রুভেন, যেটা টক্সিক, এটা বলবো অ্যাফ্লোটক্সিন। তো এই যে টক্সিন তৈরি হচ্ছে এটার মাধ্যমে, যার কারণে এটা পিনাটটা খাওয়া ঠিক না। তো আপনার পিনাট দেখতে পারেন, এরপরে হয়তোবা আপনার কিছু হাঁসের ডিম অ্যালার্জি হতে পারে। তো যে খাবারগুলো অ্যালার্জি, আপনি এগুলা টেম্পোরারি। আমি অ্যাভয়েড করছি লাস্ট 5 ইয়ার্স ধরে। ভেরি গুড। তো ওই এই অ্যাভয়েড করার জন্য ওই রানি রোড এই ব্যাপারগুলো নেই, ভেরি গুড। কিন্তু অ্যাজমাটা কিন্তু এখনো আছে, দেখেন কি চমৎকার কথা বলছেন না। উনি কিন্তু প্রথম বললাম যে উনার খাবার সেন্সিটিভিটি থেকে এটা হচ্ছে, উনি কিন্তু এটা করছে, তারপরেও অ্যাজমা আছে, বাট নাকে সর্দি বা ওটা কমে গেছে। তাহলে ওটা কিভাবে যাবে? ওই যে হজম সমস্যা। তাহলে খাবারটা উনি খাচ্ছে, হজম না হলেই টক্সিক খাবারের বিরুদ্ধে ইমিউন রেসপন্স করে আপনার মিউকাস তৈরি করতে হচ্ছে। তাহলে হজমটা বাড়াতে হবে। হজম বাড়াতে দুটো জিনিস, একটা হচ্ছে বলছি খেলে হবে না, হজম করতে হবে। হজম করলে হবে না, অ্যাবজর্ব করতে হবে। অ্যাবজর্ব করলে হবে না, আপনাকে এলিমিনেশন প্রসেস ঠিক করতে হবে। তাহলে পুরো ডাইজেস্টিভ এখান থেকে শুরু করে আপনার ব্যাকডোর পুরো স্টেপ গুলা আপনাকে ফিক্স করতে হবে। তাহলে খাবার খাবেন, হজম হবে, আর অ্যাজমা হবে না। ঠিক আছে? এরপরে আসেন এই খাবারের ক্ষেত্রে এনজাইম ছাড়াও, সঠিক খাবার এনজাইম ছাড়াও একটা জিনিস কাজ করে, বলছি যে গাট ফ্লোরা। তো এই ক্ষেত্রে যেটা হয়েছে, উনার গাট ফ্লোরা অনেক কমে গিয়েছে। মেবি আপনার কোনো ইনফেকশন, যেটা ক্যান্ডিডা ইনফেকশন হতে পারে, কোন ধরনের প্যাথোজেন ব্যাকটেরিয়া ইনফেকশন হতে পারে, ইন্টেস্টাইনে অনেক ব্যাকটেরিয়া গ্রো করে। ওগুলো একটু টেস্ট করে দেখেন, আমার ল্যাবে পাঠাতে পারেন, আমার ল্যাবে আমরা টেস্ট করি। তো এগুলা করার পরে আহ, ওগুলার বিরুদ্ধে স্পেসিফিকলি মেডিসিনও আছে, সাপ্লিমেন্ট ন্যাচারাল মেডিসিনও আছে। এক্ষেত্রে ন্যাচারাল মেডিসিনের মধ্যে অনেকগুলো মেডিসিন আছে, যেমন পাপাইয়া লিপ কাজ করে খুব পাওয়ারফুলি। চিরতা, যদিও চিরতার বিকল্প আমার কাছে মেডিসিন আছে, চিরতা আমি ইউজ করি না, বাট চিরতা কাজ করতো, যেটা আমি দেখি ছোটকালে, তখন তো এগুলো বুঝতাম না কি। এখন দেখি হ্যাঁ, চিরতা ন্যাচারালি কাজ করে। ইন্ডিয়াতে এটা খুব প্রচলিত, চিরতাটা, ওটা খেলে কাজ করে। পাশাপাশি আপনাকে অবশ্যই প্রোবায়োটিক খেতে হবে। প্রোবায়োটিক আপনার গাট ফ্লোরা গ্রো করলেই তারপর ডাইজেশনটা আবার রিস্টোর হবে, এনজাইম প্রোডাকশনটা বাড়বে, ইন্টেস্টাইনটা ক্লিন হবে। যদি পারেন কফি নিমা করবেন, তাও ইন্টেস্টাইনটা ক্লিন হবে। দেখবেন আপনার আর থাকবে না, আপনার অ্যাজমা থাকবে না ইনশাআল্লাহ। স্যার আমার একটা কোশ্চেন আছে, শিওর, যদি একটু বড় মানে একটু ডিটেইল বলতে হবে। অবশ্যই বলেন, যদি সময়, আমার সময় আছে, আপনাদের ডাক্তার সাহেবরা জানে আমার সময় আছে কিনা। আমি জানুয়ারিতে আর কি সিরিয়াস ইনফেকশন থেকে মিসক্যারেজ হয়ে আমি একদম হসপিটাল আইসিইউতে ছিলাম প্রায় 6 দিনের মতো। তারপরে হসপিটাল যখন ওরা বলতো যে আমার হরমোন লেভেল ডাউন হয়ে গেছে, হার্টবিট সবকিছু ডাউন হচ্ছিল একদম, মানে মৃত্যু থেকে আসছে ফিরে। তো বাসায় আসার 3 দিন পর থেকে আমার আবার কোভিড মানে সিরিয়াসলি হিট করছে। আমি যখন বাসায় আসছি তখন আমি হাঁটতে পারিনি, এরকম অবস্থা। তখনই আমাকে আবার কোভিড হিট করছে, খুব এত সিরিয়াসলি যে আমি ভাবতে পারিনি যে আমি বাঁচবো। তো ওই অবস্থা, তারপর থেকে আমার কোনো ব্রেন কাজ করতো না, আমার পুরো শরীর সম্পূর্ণ অন্যরকম, আমি দাঁড়াতে পারতাম না। একটু 5 মিনিট দাঁড়ায় কাজ করলে আমি মানে মাথা ঘুরে পড়ে যেতাম, এরকম অবস্থা। তো তারপর থেকে আমি অনেক সাপ্লিমেন্ট নিয়েছি, কড লিভার অয়েল, ভিটামিন ডি3, জিঙ্ক, অনেক কিছু নেওয়ার পরে মানে মোটামুটি এখন সুস্থ আছি। বাট লাস্ট উইকে আমি ডাক্তারের কাছে গেলাম, গাইনি ডক্টরের কাছে। তো ডাক্তার বললো যে আমার হাইপোথাইরয়েড ধরা পড়েছে এখন। আর আমার শরীরটা খুব দুর্বল, আর মানে আমি প্রোবায়োটিক নিচ্ছি,
তারপরে এনজাইম নিচ্ছি, এত কিছু নেওয়ার পরও এই রোজার মধ্যে মনে হচ্ছে যে আমার প্রচন্ড রকমের কনস্টিপেশন। এখন আমার প্রশ্ন হচ্ছে এই ক্ষেত্রে আমি এখন কি করতে পারি? এখানে প্রথম কাজ যেটা আমরা ভুল করি, ওই প্রথম যেটা ও মেডিসিন খারাপ, মেডিসিন বন্ধ করে দিই। আপনি ডাক্তার যে হরমোন যেটা দিয়েছে লিভোথাইরক্সিনটা বন্ধ, ওটা বন্ধ করবেন না আপাতত। উনি আমাকে বলছে যে কোর্সটা দিয়েছে সেটা আমি ফিনিশ করেছি, তার মধ্যে আমাকে 4টা অ্যান্টিবায়োটিক দিয়েছিল ডক্টররা, সেই 4টা সবগুলো আমি ফিনিশ করেছি, বাট আমার কিছু কিছু প্রবলেম ভালো হয়নি। যেমন কিছু ইস্ট ছিল, ওগুলো এখনো আছে, ভালো হয়নি। ইস মানে সিস্ট, ইস ইনফেকশন না সিস্ট কোনটা? ভ্যাজিনাল ইনফেকশন। আচ্ছা হ্যাঁ ইস্ট। ওটা এখনো ওই প্রবলেমটা আছে। আর এরকম মানে আমি দেখতেছি যে মানে দিনে দিনে আমি আস্তে আস্তে আমার হজম শক্তিটা কমে যাচ্ছে, হচ্ছে না ঠিক মতো। আর হরমোনাল যেটা উনি বলছিল যে থাইরয়েডের যে মানে ওষুধটা দিয়েছিল হরমোনের, ওটা আমি শেষ করেছি। শেষ করার পরেও আমার মনে হচ্ছে এখন আবার এই প্রবলেমটা আগে জায়গায় চলে গেছেন। দেখুন আমার বোন যেটা বললেন যে ওনার নট ইস্ট ইনফেকশন আর কি মনে বোঝাচ্ছিল, ইস্ট ইনফেকশন থেকে ওনার হাইপোথাইরয়েডিজম, লিভার, মনে রাখবেন হাইপোথাইরয়েডিজম মানে হচ্ছে লিভার সমস্যা, কারণ লিভার এবং থাইরয়েড মিলিয়ে আপনার হরমোনগুলো তৈরি করে। হ্যাঁ, আমরা লিভার যদি সাপোর্ট না দেয়, লিভার যদি ফ্যাট জমা হয়, তাহলে আপনার থাইরয়েড কোনো হরমোন তৈরি করতে পারবে না। এরপর উনি বলছেন যে এরপরে উনি খুব দুর্বল হয়ে গিয়েছে, তাই না? তারপরে তারপরে এখন কি হচ্ছে আরেকটা জিনিস সমস্যা বললেন? আমি এমনি সব ন্যাচারাল খাবার খাই। তো 5-6 বছর ধরে আমি একদম টোটালি সুস্থ, আমার কোনো সমস্যা ছিলই না। কিন্তু আমার মিসক্যারেজ থেকে সিরিয়াস ইনফেকশন হয়ে আমি হসপিটালে ছিলাম, একদম মানে মৃত্যু থেকে আসছি এরকম অবস্থা। তারপরে আবার কোভিড, সবকিছু মিলে মানে আমার অবস্থা এরকম ছিল যে আমার ব্রেন কোনো কাজ করতো না। ওকে, এখন দেখেন এই ধরনের পরিস্থিতিতে আমরা অ্যাডভাইসটা খুব জটিল। তবু আপনাকে বলি, এটা হচ্ছে যে আমি একটা থিওরি বলি আপনাদেরকে, যে উইডিং, সিডিং এন্ড ফিডিং। বলেন তো আপনারা কে শুনছেন কথাটা? কে শুনছেন আমার থিওরিটা? হয়তো একজন শুনছে, যাকে একজন তো আমাকে ফলো করছে এই ভিডিওটা। হ্যাঁ, আপনাকে উইডিং করতে হবে, তারপর সিডিং। হ্যাঁ, প্রোবায়োটিক খেলে লাভ হবে না, যেটা আপনি বলেন যে আপনাকে ইস্ট ইনফেকশন আছে, এটা যদি ফিক্স না করেন প্রোবায়োটিক খেলে লাভ হবে না। তো অনেক কিছু আছে দেখা যায় যে যখন ইনফেকশন থাকে তখন প্রোবায়োটিক ইফেক্টিভ হয় না। আমাকে যে অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে দেখা যায় আরো বেড়ে যায়। অবশ্যই বাড়বে না, অ্যান্টিবায়োটিক টেম্পোরারি কমাবে, কিন্তু যেহেতু আপনার অ্যান্টিবায়োটিক কারণে আপনার নিজস্ব ওন ব্যাকটেরিয়া প্রোফাইল কমে গেছে, তখন তো আবার ইস্ট তখন গ্রো করবে। হ্যাঁ, বলছি না ওই যে বিএনপি যখন ক্ষমতা হারায়, আওয়ামী লীগ তখন বেড়ে যাবে, আওয়ামী লীগ ক্ষমতায় বিএনপি বেড়ে যাবে। ইটস নট এ পলিটিক্যাল কথা, এটা হচ্ছে জাস্ট এক্সাম্পল বোঝাচ্ছি আর কি। যখন আপনার গুড ফ্লোরা কমে গেছে অ্যান্টিবায়োটিকের কারণে, তখন ব্যাড ফ্লোরা যেটা ইস্ট যেটা বলেন, ইস্টটা বেড়ে যাবে। এখন আপনাকে প্রথম কথা হচ্ছে এখানে দেখেন, অনেকে মনে করে আমি শুধু ভাত খেতে মানা করি। আচ্ছা, ভাত খেতে আমি কখনো মানা করি না, ভাত হচ্ছে ন্যাচারাল, আজ সারা জীবন খেয়ে এসছে। তো যখন এই অবস্থা আসবে, কিছু কিছু ক্ষেত্রে আপনার কার্বোহাইড্রেটকে ফুলি স্টপ করতে হবে। আপনি ক্যালোরি নেবেন, আপনি হেলদি ফ্যাট থেকে নেন, অ্যাভোকাডো আছে, নাটস আছে, আবার যদি ন্যাচারালটাও মানে নন অ্যানিমাল ফ্যাট চান, আপনার চকলেট আছে, চকলেট আছে, তারপরে হেলদি ফ্যাটটা আপনারা নেবেন, অ্যাভোকাডো, নাটস, তারপরে চকলেট, তারপর অলিভ, তারপরে অর্গানিক টোফু, অনেকগুলো হেলদি 5-6টা হেলদি ফ্যাট আছে, এগুলো নেবেন। আর তেলগুলো তো আছেই। তো আপনি তেল থেকে ক্যালোরি নেবেন, কার্বোহাইড্রেটটাকে 100 বন্ধ করবেন। একটু ভাত খাবেন না, খেতে পারবেন না, কারণ একটু ভাত খেলেই আপনার উইডিংটা আর হবে না। কারণ ইস্টের মেইন খাবার হচ্ছে যে সুগার বা কার্বোহাইড্রেট। আপনি সুগারটা 100 বন্ধ রাখবেন। হ্যাঁ, তাহলে এই সময় আপনাকে ন্যাচারাল ইস্ট মেডিসিন লাগবে, অ্যান্টিবায়োটিক আপনার কাজ হচ্ছে না। ন্যাচারাল ইস্ট মেডিসিন কি? নিম, পাপাইয়া, অলিভ, তারপরে হচ্ছে যে চিরতা। হ্যাঁ, তারপর অনেকগুলো আছে ইংলিশ নাম, এগুলো আমরা চিনি, ইংলিশ নাম কিন্তু অনেকগুলো আছে, এগুলো আমি বলতেছি না, যেমন ওয়ারমুড, অনেকগুলো আছে কিন্তু। হ্যাঁ, তো যে আর্টিচোক একটু হেল্প হবে, কারণ আর্টিচোক আপনাকে একটু হিলিং করে ইন্টেস্টাইন লেয়ারে, কিন্তু আপনাকে এই যেগুলো নাম 4টা নাম বলছে ওগুলো আপনাকে খেতে হবে এই উডিং করার সময়। কার্বোহাইড্রেট বন্ধ রাখবেন, এগুলো খাবেন, তখন উডিং হবে। এরপর প্রোবায়োটিক খাওয়া আপনার প্রশ্ন। ইমিউনিটি ইয়া হচ্ছে ডিপ্রেস, হ্যাঁ, হোল বডি হ্যাঁ। ইমিউনিটি দ্যাটস দ্য কার্বো ইয়া হচ্ছে যা আলবিকান্স ক্যান্ডিডা ইস্ট হইতেছে একই। যখন এই উডিংটা করবেন, আমি প্রশ্ন উত্তর দিয়ে আপনাকে, আমরা তো অনেকের প্রশ্ন নেব, আপনি যদি দেখেন তাহলে আমরা কাজ শেষ করতে পারবো না। তো তাহলে আপনি উডিংটা করবেন, উডিংটা করার পরে ডক্টর সাহেব যেটা বললেন, আপনাকে এরপরে আপনাকে সিডিং করতে হবে। এবার প্রোবায়োটিক অ্যাড করেন, আপনার ডাইজেশনটাকে ভালো করেন, এনজাইম নেন, ইমিউনিটি এনজাইম প্রোবায়োটিক খেলে, আপনি এক্সারসাইজ করলে, মেন্টাল ক্লিয়ারিটি ঠিক করলে, আপনার যদি হেলদি খাবারটা খাচ্ছেন এটা খান, তখন আপনার ইমিউন সিস্টেম ইনশাআল্লাহ গ্রো করবে। এরপরে আস্তে আস্তে আপনি স্বাস্থ্যকে মেনটেন করবেন। মেনটেন করা অবস্থায়ও আপনি ভিটামিন ডি, ফিশ অয়েল এগুলো কন্টিনিউ রাখবেন।
আপনার ডিটক্স, লিভার ডিটক্সটা কন্টিনিউ রাখবেন। মনে রাখবেন যখন এই অবস্থা চলে যাবেন, ইট ইজ গোনা বি লাইক ইয়ার লং জার্নি। এটা ওভারনাইট কিছু সমাধান হবে না। হ্যাঁ, আমি সংক্ষেপে বলছি যে উইডিং, সিডিং, ফিডিং 3টা স্টেপ, কিন্তু 3টা স্টেপই আপনাকে অনেক সময় চলে যাবে। আমি দেখেছি যে শুধু এই ইস্ট ইনফেকশন নিয়ে বছরের পর বছর ফাইট করে, 3-4 বছর ফাইট করছে, আমি এমন পেশেন্ট দেখেছি। আপনাকে সাবধানের সাথে ডিল করতে হবে, কার্বোহাইড্রেট ফ্রি, শরীর একটু শুকিয়ে যাবে, কার্বোহাইড্রেট খেতে পারছেন না, ডাইরেক্ট সুগার পাচ্ছেন না আপনি। এট দ্য সেম টাইম আপনাকে ন্যাচারাল অ্যান্টিবায়োটিক খেতে হবে। এট দ্য সেম টাইম আপনাকে একটু হার্ডওয়ার্ক করতে হবে, ভালো শপিং করতে হবে, যে শপিং করার সময় রান্না করা, টেক কেয়ার করতে হবে। এরপরে আপনি অ্যান্টিবায়োটিক খেলে, এবং এটা কাজ হয়। আমি দেখেছি আমি অনেক পেশেন্ট দেখেছি, যদি এই ধরনের পেশেন্ট যারা, যদি আপনি সাকসেসফুলি করতে পারেন, যেটা আমি বলেছি যে ফুললি ব্রাউন রাইস 100% বন্ধ রাখবেন, সুগার বন্ধ রাখার পর যদি আপনি মানে কয়েকটা ন্যাচারাল বা অ্যান্টি ইস্ট যে সাপ্লিমেন্ট খান, বা ন্যাচারালি বা পাপায়া লিফ বা অলিভ লিফ খান, দেখবেন আপনার এটা কমে যাবে। তবে একটা কাজ করবেন, কফি নিমা করে, কারণ আমাদের ইন্টেস্টাইনের মধ্যেই ইস্টগুলো জমা হয়। হ্যাঁ, তো কফি নিমা করলে পুরো শরীর থেকেই ইন্টেস্টাইন, এগুলার সিডগুলো, এগুলো যে সিড হয়, ওগুলো ডিমগুলো নষ্ট হয়ে যায়। কফি নিমা করে ইন্টেস্টাইনটা ক্লিন করুন ডেইলি সকালে কয়েকদিন, এরপরে একদিন পর করলে হবে। কফি নিমা করতে হবে। যদি তাও না হয়, আপনাকে টাকা স্পেন্ড খরচ করতে হবে। সেটা কি? আপনাকে ওজন থেরাপি লাগবে। যদিও মেডিকেল সিস্টেম ওজন থেরাপিটাকে প্রেফার করে না, বিকজ নো সাইন্টিফিক রিসার্চ, যেহেতু রিসার্চ এখনো হয় নাই, হয়তো একসময় হবে, রিসার্চ করবে। ইন্টারমিটেন্ট ফাস্টিং একসময় সায়েন্স অ্যালাউ করে নাই, যখন বিজ্ঞানী নোবেল প্রাইজ পেল 2014 সালে, এখন হার্ভার্ড, স্ট্যানফোর্ড, ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়া, তারা সবাই বিগ বিগ গ্র্যান্ড পাচ্ছে শুধু ইন্টারমিটেন্ট ফাস্টিং রিসার্চ করার জন্য। তো যদিও ওজন থেরাপিটা আমাদের মধ্যে প্রচলিত না, মেডিকেলি প্রুফ না, একসময় হবে। ইন্টারমিটেন্ট ফাস্টিং তো মানুষ হেট করতো, মানুষ তো বলা হতো যে আপনারা অল্প খাবেন, বারবার খাবেন। এখন বলছে নো 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 নো, ইন্টারমিটেন্ট ফাস্টিং করো, বডিকে হিলিং করো, বডি হিলিং মোডে চলে যায়, বডি ডিটক্স হয়, জাস্ট রিসার্চ নাও। তো যদিও মেডিকেলি প্রুফের না, আপনি ওজন থেরাপি সেন্টার সব জায়গায়, আমার নিউ ইয়র্কে যারা পেশেন্ট আছে তারা কিন্তু ওজন থেরাপি সেন্টারে যায়। নিউ ইয়র্কে সব জায়গায় আছে, আমি আজকেও দেখলাম সব জায়গায়। হ্যাঁ আছে, আপনি সব প্রতিটা সিটিতে আছে। ওখানে কি ওজন থেরাপি, এটা হচ্ছে আপনার আলটিমেট সোর্স যদি আপনি না যায়। এবং ওজন থেরাপিগুলো আপনি 100% চলে যাবে একদম, মানে না যাওয়ার কোনো কারণ নেই ইনশাআল্লাহ। এরপরে এসে আপনি সিডিং করবেন, প্রোবায়োটিক, হেলদি ফুড। এখন হেলদি ফুড আপনার কাজ হবে না যে আপনি উইডিংটা না করেন। হ্যাঁ, উইডিং মানে ক্লিন আপ, সিডিং মানে হেলদি প্রোবায়োটিক, হেলদি এনজাইম, আর ফিডিং মানে গুড নর্মাল হেলদি লাইফস্টাইল। আমাদের স্কিনের যে 3টা লেয়ার আছে, হ্যাঁ, যে মাঝখানের লেয়ার, ওখানে থেকেই আসলে আমাদের মেলানিনটা তৈরি হয় আর কি। তো ডার্মাটোসাইটস বলে। তো ওই সেলটার মধ্যে যখন টক্সিক জমা হয়, বা আমাদের যে ওভারঅল শরীরে ইনফ্লামেশনের কারণে আমার ইমিউন সিস্টেম ওই সেলটাকে অ্যাটাক করে, তখন সেলটা আর মেলানিন প্রোডাকশনটা বন্ধ হয়ে যায়। এখন আপনি যদি ইউভি থেরাপি দেন, ফটোথেরাপি দেন, সেলটা আবার রিজুভিনেট হয়ে আবার এটা প্রোডাকশন ঠিক হয়ে যায় অনেক সময়, এটা আবার মানে মেলানিনটা তৈরি হয়ে যায়। কিন্তু যে কারণে এটা ইমিউন সিস্টেমটা অ্যাটাক করেছে, সেটা বন্ধ না করেন, এটা আবার ফিরে আসে। হ্যাঁ, তো এই জন্য আপনাকে ইনসাইড ইন্টারনাল কন্ডিশন দেখতে হবে, মেবি ইনফ্লামেশন, মেবি ইনফেকশন, মেবি মেজর নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, মেবি কোনো জেনেটিক্যাল কোনো ইস্যু আছে, সেগুলো সাবধানে আপনাকে হেলথি লাইফে চলে আসতে হবে। স্ট্রেস বিগ ফ্যাক্টর। স্ট্রেস হওয়া মানেই আপনি টোটালি শরীরের সমস্ত সিস্টেমকে আপনি শাটডাউন করে দিচ্ছেন। স্ট্রেস হওয়া মানেই আপনার ডাইজেশন কাজ করবে না, শরীর এনজাইম হরমোন তৈরি করবে না, বুঝতে পেরেছেন? আপনার সাথে শরীরে ইনফ্লামেশন তৈরি হয়ে যাবে। স্ট্রেস মানে আপনার ব্রেন ফাংশনটা কমে যাবে। তো স্ট্রেস করতে হবে। স্ট্রেস করা মানে ইমিউনকে সাপ্রেস করে দেয়া, ইমিউনকে ডিসফাংশন করে দেয়া। তো লং রান, ডক্টর সাহেব যেটা বললেন, লং রান ক্রনিক স্ট্রেস আপনাকে ফোকাস করতে হবে। যে আপনার মেবি আপনার কোনো একটা ফ্রেন্ড আছে, তাকে সে আপনাকে রেগুলার বেসিস আপনাকে বদার করে, মেবি আর কোনো আত্মীয় আছে যার সাথে আপনার খারাপ সম্পর্ক আছে, এগুলোকে আপনি স্টপ করতে হবে। এরপরে মেবি আপনার চাকরিগত কোনো গোল আছে, যে আমি চাই যে আমি অমুক কোম্পানির জব করব, এটা নিয়ে আপনি 5 বছর ধরে ফাইট করছেন, ওই ফাইটটা বন্ধ করে দেন, আপনার টেনশন চলে যাবে। হ্যাঁ, খাবার তো সবাই জানে, হেলদি খাবার, আমাদের ভিডিওগুলো ফলো করেন, আমরা সবসময় বলছি। এটার জন্য স্পেসিফিক কোনো খাবার নেই, তবে একটা খাবার সব রোগের জন্য কাজ করে, আমাদের প্ল্যান, অর্গানিক হেলদি প্ল্যানগুলোকে জুস করে খাওয়া, আপনি ডাইরেক্ট মাইক্রোনিউট্রি ফাইটোকেমিক্যাল পাচ্ছেন, এটা কাজ করবে আপনার জন্য। কিন্তু এটা কোনো সমাধান না, আমি ট্রিটমেন্ট না, এটা সমাধান হচ্ছে আপনি ডাক্তারের ফটোথেরাপি ইউজ করবেন, পাশাপাশি আপনার ইন্টারনালি ট্রিগারগুলো
ইনার ক্লিনজিং, ইনার ট্রিগারগুলোকে আপনি ফিক্স করবেন ইনশাআল্লাহ। জি জি আপনি কি ঢাকা মেডিকেল কলেজে? না না না, আমি ঢাকা মেডিকেল করি না, আমি ঢাকা ইউনিভার্সিটি পড়েছি। আমি ডক্টর, আমি ফাংশনাল মেডিসিন ডক্টর। ডক্টর মেডিকেল না, মেডিকেল ডক্টর। আমি আসছিলাম, একটু যেতে হবে আমাকে ওকে, জরুরি কাজে। তাহলে কথা হবে ইনশাআল্লাহ। সেলফোন নাম্বার দেওয়া আছে এখানে, কথা আপনার কার্ড আছে? আমার কার্ড আছে। এই আসাদ সাহেব, আসাদ ভাই আছেন না? যাবো বাইরে, শরীর হয়েছিল। আসাদ ভাই নেই? আচ্ছা, উনি পাঠিয়ে দিবে। আমি আপনাকে যাই, হ্যাঁ আমরা পাঠিয়ে দিব। হ্যাঁ আসি, হ্যাঁ সাইনাসের সমস্যা যাদের হয় থেকে এবং কিভাবে একটু টেক কেয়ার করা যায়। সাইনাস সমস্যা, সাইনাস সমস্যা অনেকটা ইস্ট। আমি কি 2 মিনিট একটা কথা বলবো? অবশ্যই অবশ্যই, আমরা ওপেন ফ্লোর সবার জন্য। আমি অন্য ব্যাপারে একটা কথা বলবো। আমি বাংলাদেশের বৃহত্তর রাজশাহীর মানুষ, আমাদের জাপানেও মানুষ, করোনায় ভীষণভাবে গত রাত্রের খবর, আমার চাপানগর শহরে শতকরা মোর দ্যান 70 শিবপুর উপজেলায় আমার ছোট ভাই ডাক্তার প্রধান বলে যে রিটায়ারমেন্টে আসছি এখন। আচ্ছা এনআইসি ছিলাম ফেলো অনেক বছর, এনওয়াইও মেডিকেল সেন্টারে, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে অনেক বছর ছিলাম। আচ্ছা আচ্ছা রিটায়ারমেন্ট করছি। গতকাল ইমিউনো বুস্টার প্যাটেন্ট করার জন্য চেষ্টা করছি। তাই রাইসের থেকে আইনোসিটার থেকে ন্যাচারাল দিয়া একটা প্যাটেন্ট আছে এখনো বাইরে। আমরা কেমিক্যালটা আমাকে দেন, তাহলে আমি দেখি একটু, আমি একটু যদি আমার কোনো টিপস থাকে দিলাম আমি। আইনোসিটাল আইনছিল না? আচ্ছা ঠিক আছে, রাইসের থেকে রাস্তা থেকে না, জাপানিজরা করছে এক্সট্রা। ভেরি গুড। টেলিফোন নাম্বার আছে এবং ইমেল অ্যাড্রেস আছে। কথা বলবো। সেটা ওই আমরা আমাদের খানাটা 7টা বর্ডার করে দিচ্ছি, একটা চেকপোস্ট বানাবো। আমি পিএইচডি করেছি ভাইরোলজির উপরে। এত কাজ কেন করছে? এমডি পিএইচডি অনেক কাজ করছে। এখানে এসে আপনার পিএইচডি করছিলাম ওয়ার্ল্ড অর্গানাইজেশন ল্যাবরেটরি থেকে, রাশিয়া থেকে। এখানে এসে ওখানে করছি ভাইরাসের উপরে। আচ্ছা, এখানে এসে করছি কেমিক্যাল কার্সিনোলজি। ওরে বাবা, তাই নাকি? হ্যাঁ, তারপরে করছি ফেলোশিপ করছি অনেক যাই। এখন যে অন্তনি ফলসি যে করতেছে ওনার সাথে কাজ করছি। ওনার যে বস ছিল যে ডক্টর গেল, তার সাথে ডাইরেক্ট কাজ করছি। যাই হোক, সেটা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। তো এখন রিটায়ারমেন্টে আমি ওইটা কল দেবো আপনাকে, আপনার সাথে কিছু কথা বলবো। আমি চেষ্টা করছি আর কি মানুষকে মানে এনকারেজ করার জন্য। করতেছেন, গুড। দেখি আপনি আপনার হেল্প নেবো একটু। হ্যাঁ ঠিক আছে। আমি টেক্সাসে কোন জায়গায় হিস্টনে জি। কাকলি, আপনি কাকলি জানো কি? মুখটা খুলে দেখি না। ও কাকলি মানে হচ্ছে যে আপনি ওই ইতে লং আইল্যান্ড থেকে আসছেন? হ্যাঁ বুঝছি হ্যাঁ। কালকে আসেন। আমি কথা দিতে পারতেছি না। হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওকে, সাইনাসের ব্যাপারটা ইস্ট ইনফেকশনটা হলো মেইন আর কি। মাইল্ড ইস্ট ইনফেকশন হলে সাইনাসটা এখানে হয় আর কি। তো এটার জন্য যেমন আপনার ইমিউন সিস্টেম প্রাইমারিলি, আর যদি ইস্ট যদি থাকে মানে ক্যান্ডিডা যদি থাকে দেখতে হবে থাকে কিনা, না হলে মোস্টলি ইমিউন সিস্টেম। ভিটামিন ডি, ভিটামিন সি খাবেন টেম্পোরারি, ভিটামিন ডি খাবেন লং টার্ম। আপনার ভিটামিন ডি নিশ্চয়ই 20-30-এ চলে আসছে বা আরো কমে চলে আসছে। তাহলে ভিটামিন ডি সি ইমিউন বুস্ট আপ, তারপর ডিটক্স, শুড বি ফাইন ইনশাআল্লাহ। আর রং খাবার খেলে এটা রং খাবার খাওয়া যায় না। না, টেম্পোরারিলি সাইনাস ইনফেকশন হলে টেম্পোরারিলি আপনার 10,000 খাবেন টেম্পোরারিলি। না প্রথমত লং টার্মে যদি 2000 করে খান ডেলি কাজ হবে না। আপনাকে প্রথমত 10,000 যেটা করে তারপরে 2000 করে খান। আচ্ছা, সাইনাসের কারণে কি চোখের নিচে এরকম ফোলা থাকে?
এটা মোস্টলি আমি এক্সপেরিয়েন্সে দেখলাম যে আমার ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স থেকে দেখলাম যে এটা হচ্ছে আসলে কিডনি থেকে আসে, কারণ কিডনির উপর চাপ পড়ে, কিডনি ডিটক্স করতে পারে না, তখন এখানে পানি হয় বা কালো হয় আর কি। এখন কিডনি তো কোনো প্রেশার নাই, কিডনিতে কোনো মাপ নাই, কিডনি আপনি কিন্তু টের পাবেন না কিডনিতে সমস্যা হচ্ছে কিনা। এটা কোনো প্রুফ না, এটা আমরা এক্সপেরিয়েন্স থেকে বলা, আমি তো বলি না যে সায়েন্স, এটা হলো আমার অভিজ্ঞতা দেখলাম আর কি, যাদের কিডনি সমস্যা তাদের এটা বেশি দেখা যায় আর কি। আর ঘুমের কারণেও হতে পারে। ঘুমের কারণে কিডনি সমস্যা হলে ঘুম হবে না, ঘুম তো অনেক কারণে হয় না, হতে পারে কিডনির সাথেও সম্পর্ক হতে পারে। তাহলে ঘুমটা যদি ঠিক মতন করা যায় তাহলে হয়তো কিছুটা ডেফিনেটলি ইমপ্রুভ হবে। ঘুম ইমপ্রুভ হওয়া মানে অনেক কিছু ইমপ্রুভ হবে একসাথে। জি জি যতবারে আমি ব্লাড টেস্ট দিই ভিটামিন ডি লো বলে, তো ওরা ডাক্তার ভিটামিন ডি দেয়, তারপরে দেখি যে আমার 6 মান্থ বা 1 ইয়ার পরে আবার টেস্ট দিলে ভিটামিন ডি লো। তাহলে ওই যে বলছি না, আমরা ভিটামিন ডি তো ন্যাচারালি তৈরি করতে হবে আমাদেরকে। ওষুধ আপনি কতদিন ফিল নেবেন, তাই না? ডাক্তার কাছে দিচ্ছে, আপনাকে টেম্পোরারি সাপোর্ট দিচ্ছে, আপনি নিজেকে গ্রো করেন এই সময়ের মধ্যে। নিজেকে কিভাবে ভিটামিন ডি গ্রো করাবেন? আপনাকে সানলাইটে যেতে হবে, পাশাপাশি আপনাকে হেলদি ফ্যাট লাগবে, হেলদি ফ্যাটই কোলেস্টেরল করবে, কোলেস্টেরল